চেষ্টা করবে তোমরা ওই খাতার মধ্যে পেন দিয়ে লিখে ফেলবে কোনো আওয়াজ না করে। তোমরা তখন লিখতে পারো, যেটা আওয়াজ করে বলতে পারো সেটা এখন অঙ্কটা দিয়ে খাতার মধ্যে লিখতে পারো তো। তাই আজকে কোনো আওয়াজ না করে, না এরকম করে কারো কানের কাছেও যাওয়া যাবে না, শুধু খাতার মধ্যেই এরকম করে লিখতে হবে। তুমি লিখবে, যদি আমি সেটা কিন্তু পড়বো, আমি সেগুলো পড়বো, তাই সবাইকে একটু সুন্দর করে লিখবে। যদি মনে হয় ভুল লিখেছো, মনে হচ্ছে যে বানানটা মনে পড়ছে না, তাহলে তার পাশে ব্র্যাকেট দেবে। দেখতে পাচ্ছ? এবার ধরো কোথাও একটা ভুল লিখেছো, সে ভুলের সামনে এরকম ব্র্যাকেট দিয়ে লিখবে ভুল লিখেছি, হয়তো বা ভুল লিখেছি, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে লিখবে। এবার ধরো বানান ভুল হয়ে গেছে, কোনো একটা কথার বানান ভুল হয়ে গেছে, তোমার মনে হচ্ছে যে তুমি যে কথাটা লিখতে চাইছো, যেটা তুমি বলো, যেটা তুমি লিখতে চাইছো, সেই কথাটা তুমি লিখতে পারোনি, তাহলে তুমি কি করবে বলো তো? সেই কথার পাশে আবার এরকম ব্র্যাকেট দেবে। আগে এটা দেবে না, আগে এটা দিয়ে শুরু করবে, লেখার শেষে গিয়ে এটা দেবে, বুঝতে পেরেছো? আগে এটা দিয়ে শুরু করবে আর লেখার শেষে গিয়ে এটা দেবে। ওই পাশ থেকে বসো, ওই পাশে না না, আরে কম শোনো কেন? হাতে পায়ের দিকে তাকাও, শুধু কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে তাকিয়ে দেখবে কে কি বলছে, কান দিয়ে তাকাবে। তো এটা হচ্ছে শুরু, শেষ যখন হবে লেখা সেখানে। এবার কি হয়, আমরা ধরো কোনো একটা জিনিসকে বলছি, ধরো বলবো, ধরো আমি কোল্ড ড্রিঙ্কস বানানটা লিখবো, ঠিক আছে? আয় অশিক্ষিত গুলো বাইরে বের করে দেবো, বাইরে বের করে দেবো, বাইরে বের করে দেবো। কান দিয়েছে, কান দিয়ে শুনতে পেয়েছে যেটা সেটা করো। বই কতটা পড়তে পারো আমার জানার দরকার নেই, শুনে যদি কান দিয়ে কাজটা করতে পারো তবে তুমি শিক্ষিত। শিক্ষিত মানে কি? শুনে যদি কাজটা করতে পারো তাহলেই তুমি শিক্ষিত, তাই তো? মুস্কান, আমার এতগুলো সার্টিফিকেট দরকার নেই, আমি শিক্ষিত তার প্রমাণ হচ্ছে আমি কান দিয়ে যেটা শুনছি সেটা শুনে সাথে সাথে করতে পারছি, তাহলেই আমি শিক্ষিত। যারা আমি বলছি যে কথা বলা যাবে না, তারপরে কথা বলছো, তার মানে তুমি কোনোদিনই শিক্ষিত হতে পারবে না, কারণ তুমি শুনছো কিছু করতে পারছো না, তাই তো? তার মধ্যে একজন হচ্ছে ইমরান আই থিঙ্ক ও কোনোদিন শিক্ষিত হতে পারবে না। ও যতই পড়াশোনা করুক, এমএ পাস করুক, বিএ পাস করুক, ও কোনো অফিসে গিয়ে চাকরি করুক, ও শিক্ষিত হতে পারবে না। ও যদি বড় হয় গিয়ে কতগুলো সার্টিফিকেট নিয়ে অশিক্ষিতের মতো চলাফেরা করবে, যেটা আমাদের এখন সমাজে প্রায় দেখতে পাবে। চাকরি করে অথচ মুখের ভাষা ভালো, শিক্ষিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে যায় কিন্তু লোকের সাথে লোকে হিংসা করিয়ে দিচ্ছে, তাই তো? আমাদের কাজ কি? আমরা শিক্ষিত হয়ে কি করব? শিক্ষিত হয়ে একটা শান্ত সুন্দর পরিবেশ গঠন করবো, যেটা আমি তোমাদেরকে পড়াই। পরিবেশ তো গাছপালা, জল, দূষণ নিয়ে নয়, পরিবেশ কাদের নিয়ে? আমাদের নিয়ে, আমাদের সুরক্ষা নিয়ে, সুপরিবেশ। তাহলে আমাদের সুপরিবেশ পেতে গেলে কি করতে হবে? শিক্ষিত হতে হবে। তুমি কি একটা শিক্ষিত হতে পারবে? প্রশ্ন করো নিজেকে, লেখো ওখানে, সবাই লেখো, সবাই লেখো, আমি কি শিক্ষিত হতে পারবো? লেখো, প্রশ্ন লেখো, সবার খাতায় লেখো। এই তুমি ওকে জায়গা দাও, তুমি উঠে আসো, তুমি ওখানে ওদের সাথে লিখতে পারবে না, ওরা তোমাকে বুঝতে পারবে না। আই সোজা জায়গা বেরো দাও, জানো না ওর একটু সমস্যা, চোখ কান দিয়েছে কিসের জন্য? ওকে তো সবসময় সাহায্য করা উচিত, না না ওকে আটকে রেখে দিয়েছে। আই রুবিনা, কোন বেঞ্চে দেবো তোমাকে বলো? হ্যাঁ, তুমি ভালো স্টুডেন্ট, তুমি জানো ও যদি একটা ওয়ার্ড ভুল লেখে তুমি তাহলে ওকে দেখে বলে দেবে যে তুমি এটা ভুল লিখেছো, কারণ ও তুমি জানো তুমি জানো, সবাই বলে। তো তুমি একজন শিক্ষিত ছেলে, তোমার কাজ হচ্ছে ও যেটা ভুল লিখছে ওকে বলে দাও, কিন্তু তোমার ভুল কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে, জানো তো? তুমি পিছিয়ে পড়বে, আজকে ক্লাস হচ্ছে না, ক্লাসে কখনো হতে চলবে। আচ্ছা, কোনো বন্ধুর কাছে যদি পেন থাকে, সে আমার সুদীপ বন্ধুর জন্য একটু পেন দাও।
নিজেকে সবাই প্রশ্ন করো, নিজেকে সবাই প্রশ্ন করো, আমি কি শিক্ষিত হতে পারবো? তুমি কি শিক্ষিত হতে পারবে? তাহলে তোমাকে তো বারণ করা আছে, যেটা আমি কি শিখি নিজের কাজ নিজে করতে পারো না। সরকার যদি বাবা মাকে করে দিত, বাবা মার তো ওর আছে, ও বাদে তো বাবা মার জীবন আছে। এবার বাবা মার জীবনের সমস্ত ওকে দিয়ে দেবো কে? ওকে যেটা বলা সেটা শোনে না। অশিক্ষিত মতো দাঁড়িয়ে থাকে, মার খাবে। অশিক্ষিত কি আর মার খায়, মার খায়, ধোকা খায়, বঞ্চিত হয়, বলছে কারণ কেন লেখা নিজেকে লেখাও করে যে আমি কি কোনোদিনও শিক্ষিত হতে পারবো? তোমার মঙ্গল হোক, সাথে আমারও হোক। হ্যাঁ হবে, যে তুমি বুঝতে পারলে হবে, আমাকে বোঝানো দরকার নেই। আমি তো জানি কি লিখতে দিয়েছি, আমি তো জানি কি লিখে। দাঁড়ার সাহেব, তোমার দাঁড়ার সাহেবকে ছুটি দাও। এতদিন তোমরা আমাকে ডাকতে ম্যাডাম মায়া, তাই তো? এবার না, পাটাকে গুছিয়ে বসতে হবে। হ্যাঁ, না না, ওর ভিতরে না, পাশে। তোমার একটা পা ভিতরে যাবে, বসার স্টাইল বদলাতে হবে। শিক্ষিত হওয়ার প্রথম লক্ষ্য তুমি কোথায় কিভাবে বসছো, তুমি কোথায় কিভাবে বসছো। শিক্ষিত হওয়ার মূল লক্ষ্য আমি একজন শিক্ষিত, আমি কোথায় কিভাবে বসছি, বা যখন আমি দাঁড়াচ্ছি আমি কিভাবে আমার হাত পাগুলোকে দাঁড়াচ্ছি। আমি কি এইভাবে দাঁড়িয়ে পড়ছি, তাহলে আমি অশিক্ষিত ভিড়ের মধ্যে। এবার এইভাবে দাঁড়ানোটা যদি কেউ না থাকে, দাঁড়ানোটা কি ভুল? ভুল না তো, এই জায়গাটা ভুল, ভিড়ের মধ্যে ভুল, ভিড়ের মধ্যে ভুল। ওই যে তোমাদের বলো তুই ভুল করেছিস, তোমাদের শাস্তি দেওয়াটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাকে প্রশাসন জিজ্ঞাসা করেছিল স্বাস্থ্য করানোর সময় শাস্তি কি জিনিস। তোমরা শাস্তি জিনিসটা জানো না। ক্লাস 3, আজকে তোমরা ক্লাস 3 নাও, আর তোমরা অন্য কেউ নাও, তোমরা আগামীতে ক্লাস 4 এ উঠবে। মনে করো আজকে তোমাদের ক্লাস 4 এর ক্লাস 3 গুলো কোথায়? মাই গড, আমি একটা ক্লাস 3 কে চিনতে পারছি না। আমার শুধু চোখের সামনে শুধু ক্লাস 4 গুলোই আছে, মানে 4 গুলো আমাকে একদম তাকিয়ে তাকিয়ে দেখছে। বসো বসো। তো তোমরা আগামী ক্লাস 4, তোমাদের খুব জানার ইচ্ছা ক্লাস 4 এ কি হয়, আর ক্লাস 4 এর ইচ্ছা ক্লাস 3 তে কি হয়। ইচ্ছা তো? তো আজকে তোমাদের দুটো ইচ্ছা একসাথে মেলবন্ধন করেছি। ভালো লেগেছে? একটা হাততালি হতে পারে? তুমি হাততালি দিতে পারো, দাও। যারা থেমে গেছো তারা লেখো আমি এক অংশ শিক্ষিত হয়েছি, আমার জীবনের এক অংশ শিক্ষিত হার বেড়েছে। আমি যে যে ক্লাসে পড়ো তার পাশে সেই ক্লাসের নাম লেখো। যদি ক্লাস 3 তে পড়ো তাহলে লেখো আমি ক্লাস 3 তে এক অংশ শিক্ষিত হয়েছি। যদি ক্লাস 4 হয় তাহলে লেখো আমি এক অংশ শিক্ষিত হয়েছি, আমি ক্লাস 4 এ পড়ি। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, কারো কাছে আবার একটু বাবল গাম টাইপের কিছু হবে? আগে বলেনি না, আগে বলেনি কেন? আমার এখন প্রয়োজন পড়েছে। আমাকে একজন অর্পণ আমাকে একটা দিয়েছে, সেটা খেয়ে
দিয়েছে না ছেড়ে দাও মায়া কাজ করো মায়া কাজ করো বলো তুমি যখন টানতে গেলে তুমি আমাকে হারিয়ে ফেলবে আমি চাই না তুমি আমাকে হারিয়ে ফেলো আমার মায়া মায়া থাকো প্রায় জীবন অন্য কিছু লাগবে তাই না আচ্ছা যে লিখতে পারবে না শিক্ষিত হতে পারবে বলে মনে হচ্ছে না নিজেকে কন্ট্রোল করো শিক্ষিত হওয়ার আরেকটা কথা তুমি কখন শিক্ষিত হয়েছো আমরা পড়াশোনা করি বড় হওয়ার জন্য তাই তো এই বড় হওয়া মানে কিন্তু লম্বা হওয়া নয় বড় হওয়া মানে কিন্তু লম্বা হওয়া নয় বড় হওয়া মানে তুমি প্রত্যেকটা পরিবেশ প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে আমি একটু পড়াশোনা বড় হওয়া মানে লম্বা হওয়া নয় লেখো সবাই খাতায় লেখো বড় হওয়া মানে লম্বা হওয়া নয় বড় হওয়া মানে লম্বা হওয়া নয় লম্বা তো জিরাফও হয় দেখো বড় হওয়া মানে লম্বা হওয়া নয় লম্বা তো জিরাফও হয় এবার যদি জিরাফ লিখতে সমস্যা হয় একটা জিরাফের ছবি এঁকে দাও নিজের মনের মতো করে যে ছবিটা দেখে তুমি বুঝতে পারবে তুমি জিরাফ এঁকেছিলে বা জিরাফ লিখতে চেয়েছিলে এটা হচ্ছে পড়াশোনা আমরা যে সাংবাদিকদের দেখি না সাংবাদিকরা খুব স্পিডে লিখে যায় সাংবাদিকরা কিন্তু আমরা এরকম করে কথা বলতে থাকি সাংবাদিকরা লিখতে থাকে এবং লেখা শেষে সে অ্যাকুরেট কথাটা পত্রিকায় ছেপে দেয় কি কারণে যখন যে কথাটা বলি সে একটা ছবি এঁকে নেয় পাশে এই যেমন জিরাফের মতো একটা ছবি যদি তুমি এঁকে নাও তুমি যখন কথাটা খুলবে তুমি বুঝতে পারবে তুমি জিরাফ লিখেছিলে তাই তো জিরাফও তো লম্বা হয় যদি জিরাফ লিখতে না পারো তাহলে জিরাফের ছবি এঁকে নাও তাহলে লিখতে পারছো না টাকা দিয়ে তাহলে ছবি এঁকে নাও তাহলে ছবি আঁকো ছোট্ট একটা জিরাফের ছবি আঁকো জিরাফের ছবি প্রথমে একটা লম্বা দাগ দাও এরকম সবাই জিরাফের ছবিটা দেখো প্রথমে একটা লম্বা দাগ দাও লম্বা দাগ দাও তার মুখের সামনে আরেকটা লম্বা দাগ দাও এরকম ত্রিভুজ মতো করে দাও দিয়ে দেখো আরেকটা দাও একটা দুটো তিনটে ছোট একটা পা দাও চারটে পা দাও তাহলে জিরাফ হয়ে যাবে জিরাফের ছবিটা আর জিরাফের ছোট একটা লেজ দেবে জিরাফের ছোট লেজ হয় আর এখানে দুটো তার শিং হয় ঠিক আছে তুমি বাংলা লিখতে পারো লেখো যারা লিখতে পারছে না তাদের জন্য যারা অঙ্কখালি লিখতে পারো না তারা ছবি দিয়ে লেখা শেখো যারা অঙ্কখালি লিখতে পারো না তারাও লিখতে পারবে আদিম যুগের মানুষের মতো ছবি দিয়ে লেখা শেখো একটু আমাদের স্বাস্থ্যনৈতিক দিক থেকে পিছিয়ে তাই তো ওর ছোটবেলায় একটা স্ট্রোক হয়েছিল স্ট্রোক হলে পরে কি হয় মানুষ সাধারণত বাঁচে না কিন্তু অরিজিতের ব্রেন এতটা স্ট্রং ছিল এতটা পাওয়ারফুল ছিল যে ওর ব্রেন ওকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু একটা আঘাত পেলে কোথাও না কোথাও তো একটা ক্ষতি হয় ওর একটা হাত তোমাদের হাতের নরমাল হাতের থেকে একটু উইক তো তোমরা যখন ওর কাছাকাছি থাকবে তোমরা শিক্ষিত হওয়ার পাশাপাশি তোমরা যে একটা মানুষ তার কারণ হচ্ছে ওকেও একটু সাহায্য করবে ও হয়তো কোনো কিছু ভাষায় লিখে বোঝাতে পারে না তোমরা যারা ওর সাথে পড়াশোনা করবে দুটো করে কাগজে লেখা লিখবে নিজের লেখাটা দুবার লিখবে নিজের লেখাটা
দুবার লিখবে। একটা লেখা অরিজিতের খাতায় লিখবে, একটা লেখা নিজের খাতায় লিখবে। তাহলে তুমি কবার পড়াশোনা করলে? দুবার পড়াশোনা করলে। আর এই পড়াশোনাটা তুমি অরিজিৎকে দান করলে। কি করলে? দান করলে। আমাদের সমস্ত জায়গায় লেখা আছে দান করলে সবকিছুর বৃদ্ধি পায়। দান করলে সবকিছুর বৃদ্ধি পায়। আমরা মায়েরা চাল ডাল পয়সা এইসব দান করি, তাই তো? যাতে আমাদের ঘরে চাল ডাল পয়সাটা পর্যাপ্ত থাকে। দানের মানে হচ্ছে তাই। আর তুমি এখন বিদ্যার্থী, তুমি কি দান করবে? বিদ্যা দান করবে। তোমার লেখা নোটটা যদি আরো একজন পড়ে, রায়ান তুমি তোমার ক্লাসে কি বসো? শোনো, ও যদি ভুল লেখে সেটা ওকে বুঝতে দাও। তুমি ওর বাবা না, তুমি জায়গায় বসো। ওর জীবনের ভুলটা তোমার ওকেই বুঝতে দাও। আর তুমি যদি লিখতে না পারো তুমি আমাকে জিজ্ঞাসা করো, ও কিন্তু জানে না। আমি বলেছি কথা বলা যাবে না। যারা যারা কথা বলছো প্লিজ তারা তারা জল খেয়ে চলে যাবে। আর পিবে না, জল খেয়ে একদম নিজের ক্লাসে চলে যাবে আর আমার কাছে পিবে না। চলে যাও ক্লাসে, আর আসবে না। ক্লাস 3 থেকে বসে থাকো। চলে যাও, চলে যাও। যার জায়গায় কথা বলতে ইচ্ছা করছে শেষে চলে যাও। বেরিয়ে যাও। আমি ওর গান শুনতে পাইনি তো, তাহলে ওর গানটা আমার কানে লাগবে। তুমি আমাকে বলে দেওয়ার দরকার নেই। আমার যার যার কথা কানে লাগছে শেষে ক্লাস থেকে বেরিয়ে চলে যাও। যেখানে ইচ্ছা যে কোনো ক্লাস, অনেকগুলো ক্লাস খোলা আছে এখানে। পড়াশোনা মানে যে ক্লাসে আছি সেই ক্লাসে পড়তে হবে তা নয়। তোমরা যদি পারো, একটা 3 ইডিয়েট বলে একটা মুভি আছে, একটা হিন্দি মুভি আছে 3 ইডিয়েট। সেখানে রানছড় দাস চাঞ্চল নামে একটা ক্যারেক্টার আছে। সে যখন ছোট ছিল সে শুধু পড়াশোনা করতেই যেত, স্কুলে যেত। যখন সামনে যে স্কুল পেত সেই স্কুলে জামা জোড়া করে গিয়ে যে কোনো ক্লাসে বসে পড়তো। সারাদিনে সে কোনো একটা টাইম খেলতো না। যখন যে টিচারের সামনে পেত, যে টিচার কথা বলতো ঠিক তার পাশে গিয়ে বসে পড়তো। যেটা তোমাদেরকে আমিও বলেছি যে ছোটবেলায় আমি খেলতে গিয়ে এই করতাম। যদি কোনো বাড়িতে খেলতে যেতাম, শুনতাম সে বাড়ির কোনো একজন মানুষ টিচার ছিল, আমি তার কাছে গিয়ে গল্প করতাম। আমি যদি আমার স্কুলে কোনো ক্লাসরুমে টিফিন চলতো আর স্টাফ রুমে যদি কোনো বাচ্চা পড়তে যেত, আমি তার সাথে চলে যেতাম, গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম, কি পড়ছে শুনতাম। তো একটা শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা চারিদিকে ছড়িয়ে আছে। তোমরা হয়তো নিউজে বা বাবা মাকে শুনেছো যে সিভিক টিচার হয়েছে, কি পড়াবে শুনেছো না? একবার এটাকে নিউজ আয় গাছ সব তো একবার এটা নিউজে এসেছিল যে সিভিক সে আবার প্রাইমারি স্কুলে পড়াচ্ছে, আমার বাচ্চাকে কি পড়াবে? এই যে প্রশ্নটা যে ধরনের অভিভাবকরা করেছে, আমার মনে হয় তাদের কাছে শিক্ষা বলতে শুধুমাত্র কাগজের কতগুলো কালো লেখা, তাদের কাছে শিক্ষা বলে কোনো জিনিস নেই। সিভিক কি কি শেখাতে পারবে তোমাকে জীবনে? আমি বলে দিচ্ছি, যদি রাস্তাঘাটে বা নিজের পরিচিত সিভিক থাকে, তাদের কাছে তুমি রাস্তায় চলাচল করার সময় কিভাবে চলতে হবে, কোন গাড়িতে যাওয়ার সময় কিভাবে বসতে হবে, কোন রাস্তা দিয়ে যাওয়ার সময় কতটা স্পিডে যেতে হবে, এটাই কিন্তু সিভিকদের শেখানোর কথা ছিল, তাই তো? কিন্তু সে সিভিক নিজেই শেখে নিয়েছে, তোমাদের কি শেখাবে? সে এসেও তোমাদেরকে সেই অ আ ক খ এবিসিডি শেখাচ্ছে। অ আ ক খ এবিসিডি তুমি বললেই আমি বুঝতে পারবো, পারবো তো? আমি যদি তোমাকে বানান করে বলে দিই তুমি বুঝতে পারবে। এবার আমি যদি বলি কলকাতার জেব্রা ক্রসিং এ রাস্তা পারার সময় রেড লাইট আর গ্রিন লাইট দেখে তোমাকে পার হতে হবে, তুমি কি বুঝবে? তুমি কি কিছু বুঝতে পারলে? যে যে বুঝতে পারোনি শেষে তার খাতায় লেখো না বুঝতে পারিনি কিভাবে রাস্তা পার হতে হবে। চম্পাসটা কেউ একটা নিয়ে এসো। তুই যাই, তুই অর্পণা এখানে বস, তুই সুদীপের পাশে বস, সুদীপের পাশে বস। সুদীপ বাবা জায়গা দেখ, সুদীপকে বলে দেখ কি কি লিখতে পারছিস সুদীপ। হ্যাঁ, আর কার কার জল খেতে ইচ্ছা করছে হাত তোলো। রূপাঞ্জনা তো রূপসা জল খেতে। আর কার জল খেতে ইচ্ছা? মুস্কান যাও না, তোদের বের করা যাবে না, চুপ করে বস। তোদের কাছে বোতল আছে? বোতল নেই? আছে তো বোতল, সেটা বল। হ্যাঁ আছে, তোর কাছে না, তোর বোতল আছে তো? কার কার কাছে বোতল আছে?
এক চড় লাগাবো। কথা হয়ে গেছে তো, চুপচাপ বসো। পাটা নামাও, দোল খেও না, তুমি দোলনায় বসে তাকে বসে পা নামাও। আমি বাড়িতে তুমি গামছা পরে চা খেতে বসো, এবার গামছা পরে চা খেতে বলবে। যাও, তোমাদের ক্লাসে সবার বোতলগুলো সবার কাছে পৌঁছে দাও। তোমাদের ক্লাসে সবার বোতলগুলো সবার কাছে পৌঁছে দাও। বসো। তো যে কথা বলছিলাম, তো যদি আচ্ছা ওটা আসুক, ট্রেনটা আসুক, তবে তোমাদের জেব্রা ক্রসিং আর গ্রিন লাইটটা বসাচ্ছি। ম্যাম জলটা একটু পরে খেলে মারা যাবে না, তুমি মৃত্যু মুখে বসে নেই যে তোমাকে শেষ জলটুকু দিতে হবে। বসো আমার ক্লাসে, জল পরে খাবে। তোমার আমার এই মুহূর্তে কথাগুলো শোনা দরকার আছে। আমি এই মুহূর্তে আমার ক্লাসে তাদেরকেই রেখেছি যাদের এই কথাগুলো সত্যি সত্যি জীবনে খুব দরকার আছে। আমি যখন 13 বছর বয়স, তখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আবৃত্তি পড়েছিলাম। কবিতাটার নাম ছিল কেউ কথা রাখিনি, কেউ কথা রাখিনি। আমি প্রথমে আবৃত্তিটা করি, তোমরা আবৃত্তিটা শোনার সাথে সাথে তোমাদের কি কি মনে হচ্ছে সেগুলো ওখানে লিখবে। উপরে হেডলাইন লিখে নাও, কেউ কথা রাখিনি। আর তারপর ওই কবিতা শুনতে শুনতে প্রত্যেকটা মুহূর্তে কি মনে হচ্ছে সেটা তোমার নিজের জীবনের সাথে মনে করো। এই কবিতাটা তোমার জীবন নিয়ে লেখা হয়েছে। একটু পরে যাও, নিশিটা একটু চেপে বসে থাকো, এটা শোনা যাও। আমি কথা রাখবো আমার জীবনে, আমি সবার কথা রেখেছি, কারণ আমার জীবনে আমাকে দেওয়া কথা কেউ রাখেনি। আমি সেই হিসাবে আবৃত্তিটা করছি, ঠিক আছে? আর এই আবৃত্তিটা একদম ছোটবেলা থেকে শুরু হচ্ছে, একদম ছোটবেলা থেকে শুরু হচ্ছে। তোমরা এখন ছোটবেলায় আছো, তোমরা ধীরে ধীরে বড় হবে এবং বড় হওয়ার পরে শেষ পর্যন্ত তোমাদের জীবন 33 যখন বয়স হবে তখন তোমার জীবনে কি কি ক্যালকুলেশন হবে সেটাই আবৃত্তির মাধ্যমে তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে? কেউ কথা রাখেনি, এই কথাটা পরিপ্রেক্ষিতে তোমার জীবনে কি কি হয়েছে আমার কবিতাটা শুনতে শুনতে মনে হবে সেগুলো লিখবে। কেউ কথা রাখেনি। 33 বছর পেরোলো, অবশ্য আমার 33 হলো, তার থেকে বেশি জল ভরিস না, আমি সাথে জল ভরে আচ্ছা বাইরে সর্বত বাইরে রাখ, জল ভর। আর শোন, এখানে কার কোনো কথা বলা যাবে না, যার কথা সে হাত তুলবি, কোনো আওয়াজ করা যাবে না। কার হাত তুলেছে তো সোজা হয়ে হাত তোল, সোজা হয়ে হাত তোল। আয় যার কথা সে হাত উঁচু করে কথা বলবি না, কথা বলতে বাইরে বলবো। কেউ কথা রাখেনি, 33 বছর হয়ে গেল, কেউ কথা রাখেনি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 কোমরের বিল লাগাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর কোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 কোমরের বিল
কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব। অবিরল রঙের ধরার ভেতর সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা আমার দিকে তারা তাকিয়ে কত রকম আমোদে হেসেছে। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের পাওয়া হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। যখন তোমাদের বয়স 18 বছর হবে, তোমার বাবা এই ছোটবেলায় প্রত্যেকটা দিন তোমায় যে কথাগুলো দিয়ে যাচ্ছে, একদিন তোকে এনে দেব, একদিন তোকে নিয়ে যাব, একদিন তোকে খাওয়াবো, এই একদিন কিন্তু তোমার বাবার জীবনে হয়তো আর কোনো দিনই আসবে। তোমাদের জীবনে এরকম হয়েছে তো বলো? বাবা কথা দিয়েছে, বন্ধু কথা দিয়েছে, মা কথা দিয়েছে, কাকা কথা দিয়েছে, মামা কথা দিয়েছে, কিন্তু সেই কথাটা শুধু দিয়েইছে, কোথাও সে রাখেনি। তো তোমার কাছে কিন্তু সে একটা অপরাধী। অপরাধী তো কথা রাজদীপ, তোর কাজ হচ্ছে স্কেলটা এখানে ধরে দাঁড়িয়ে থাকা। আমি যার দিকে আঙুল ইশারা করবো তাকে গিয়ে এখানে হালকা করে দিচ্ছি, হালকা করে দিয়ে এরকম ইশারা করে চলে আসা। এটাই তোর কাজ। আর যে দাঁড়িয়ে থাকবে তার সামনে গিয়ে বসতে বলবে। এটাই তোর কাজ, কোনো কথা বলবি না, মুখটা কোনো আওয়াজ করবে না। আর যে আমার দিকে তাকিয়ে নেই তাকে গিয়ে আমার দিকে তাকাতে বলবে, ঠিক আছে? আওয়াজ না করে, ইশারা করে। জীবনে কথা বলা ছাড়া ইশারাটাও শেখা দরকার। কারণ আমি একটা পজিশনে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো, কাউকে একটা কোনো কথা বলতে হবে বা একটা ইমার্জেন্সি, অথচ সে শুনতে পাবে না বা তুমি তাকে জোরে বলতে পারবে না, সেখানে ইশারা করাটা শেখো। ইশারাটা করাটাও একটা ভাষা। লেখো, ইশারা একটা ভাষা। ইশারা করে কথা বলা যায়, যাকে ইংরেজিতে সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়। আজকে তোমাদের যেই স্কুল জীবনের শেষ ক্লাসে একটা শিক্ষা আওয়াজ করা যাবে একদম। কি লিখবো? ইশারা। ইশারা করায় আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইতিহাস, ঠিক আছে? আমি যেটা লিখছি এটা বড় হয়ে ইতিহাসে পড়বে তোমরা। তখন কোনো ভাষা ছিল না, তখন কেউ শব্দ করে কথা বলতো না, তখন তারা জানতো না মুখ থেকে শব্দ বলে দাঁত, জিভ, ঠোঁট একসাথে নাড়ালে পরে একটা কথা তৈরি হয়। তাদের কাছে কোনো ভাষা ছিল না। অতীতে এক সময় ভাষা ছিল না, তখন মানুষ ইশারা করে কথা বলতো। যদি জিজ্ঞাসা করা হয় ভাষা কত রকম, ভাষা কত রকম, তাহলে ভাষা দু রকম। একটা হচ্ছে আমাদের মুখের ভাষা, আর একটা হচ্ছে লিখিত বইয়ের ভাষা। এই যেটা আমি লিখেছি এটা হচ্ছে লিখিত বইয়ের ভাষা। এটা লিখিত বইয়ের। দাস সাহেব বসে পড়ো। দাস সাহেব রয়েছে কতগুলো, তুমি দেখছো না কতগুলো দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে ইশারা করো। রিদু, আমি নাম বলতে বলিনি, নালিশ করতে বলিনি, তোমাকে কাজ দিয়েছি, তোমার কাজ এটা। এটা হচ্ছে ইশারা, একটা ভাষা যেটা অতীতে ব্যবহার করত মানুষ কথা বলার জন্য। এটা হচ্ছে বইয়ের লিখিত ভাষা। আর
কথা, এটাকে বলা হয় কথা। কথা আর ভাষা দু রকমের। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ। কথা কাকে বলে, ভাষা কাকে বলে। কথা আর ভাষা এই দুটো কথা যদি তুমি বুঝতে চাও তাহলে ক্লাস 4 এর ভাষা পাঠ বইটা পড়তে পারো, বা ক্লাস 3 একদম শেষের দিকের ভাষা বলে যে 3টে চ্যাপ্টার আছে ওই 3টে চ্যাপ্টার তোমরা পড়তে পারো। তোমরা যদি এই 3টে চ্যাপ্টার পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে কথা কাকে বলে আর ভাষা কাকে বলে। আর কথা আর ভাষার মধ্যে তফাৎ হচ্ছে, কথা আমরা বলার সময় মুখে উচ্চারণ করি এবং এটাকে সংযত এবং চেষ্টা করব সুন্দর করে বলা। লেখার সময় আমি যা খুশি তাই লিখতে পারি। মাথায় রাখবে, যদি কাউকে গালাগালি দিতে ইচ্ছা করে, কাউকে খুব বাজে ভাবে কথা বলতে ইচ্ছা করে, ভাষা দিয়ে লিখে বুঝিয়ে দাও। তাই বলে ভাষা লেখার সময় ছোটখাটো এই সমস্ত কথা ব্যবহার করবে না। এগুলো বলার সময় ব্যবহার করবে না, আর লেখার সময় এটা ব্যবহার করবে না। এই কথাগুলো সবসময় আস্তে বলতে হয়। আমাদের কথা বলা শিখতে হবে। আমরা কোন কথা জোরে বলবো, আমরা যদি কখনো কারো নিন্দা করি আর যদি চাই সেই নিন্দা খুব ধীরে 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 তার কাছে আগিয়ে যাক, আমরা সেই কথা কানে কানে বলবো। কোন কথা কানে কানে বলবো? যে আই লেখো, সবাই খাতায় লেখো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমি। দাঁড়াচ্ছি সবাই, আমার দিকে তাকিয়ে আছো। কথা বলবে না, আমার ক্লাসে কেউ নালিশ করবে না। যে নালিশ করবে সে মার খাবে, যার নামে নালিশ করবে সেও মার খাবে। তাই মার খেতে না চাইলে একটু কড়াকড়ি হয়ে বসতে হবে। কি হচ্ছে তোর? বাড়ি যাবি, চলে যা। এসছিস কেন বাড়ি থেকে আমার ঘরে? আর যাকে একবার বেশি 3 বার ও বসতে বলবে তাকে ক্লাস থেকে বাইরে বের করে দেওয়া হবে। যাকে একবারে বেশি 3 বার বসতে বলবে তাকে ক্লাস থেকে বাইরে বের করে দেওয়া হবে। এটা হচ্ছে শাস্তি। তোমরা শাস্তি পড়েছো, শাস্তি কি জিনিস মনে রাখতে পারে রাখো, নালে লিখতে পারে দেখো। শাস্তি হচ্ছে কোথাও দলগত ভাবে একসাথে থাকার সময় সেইখানে যে নিয়ম কানুন গুলো থাকে, নিয়ম কানুন বোঝো, কিছু ধরন থাকে, কিছু কায়দা থাকে, কিছু কানুন থাকে। কানুন মানে আইন। সেই আইনের বাইরে গিয়ে যদি তুমি সেই সংগঠনে বা সেই মিলন স্থানে কোন রকমের ব্যাঘাত ঘটাও, তোমার উপস্থিতি যদি সেখানে ব্যাঘাত ঘটে, তাহলে তোমাকে সেই ইউনিয়ন থেকে যে ধরনের দলগত ভাবে বাইরে বের করে দেওয়ার জন্য যে উপায় বলা হয় তাকে বলা হয় শাস্তি। যেমন এখানে থাকতে হলে চুপচাপ এবং শান্তভাবে থাকতে হবে। নিজের মাথার মধ্যে পেটের মধ্যে যা হচ্ছে সব খাতায় পেন দিয়ে লিখতে হবে। এর বাইরে যারা যে কাজ করবে তাকে যদি 3 বারের বেশি আমাকে বারণ করতে হয়, সে এই ক্লাস থেকে বাইরে চলে যাবে। এটাই হচ্ছে তার শাস্তি। শাস্তি কখনো শারীরিক হওয়া উচিত নয়। শাস্তি শারীরিক হলে পরে শরীরে যে আঘাতটা লাগে সেই আঘাতটা হয়তো কিছু সময়ের পরে আমাদের মিটে যায়, আমাদের ঠিক হয়ে যায়। কিন্তু এই আঘাতের পরে যে আঘাতটা আমাদের বেড়ে গিয়ে লাগলো, কারণ আমাদের গায়ে যখন ব্যথাটা লাগে সেই ব্যথাটা যদি আমাদের ব্রেনে গিয়ে বলে কষ্ট হয়েছে, তার মানে আমাদের ব্রেনে একটা হ্যামারেজ তৈরি হয়, ব্রেনে আঘাত লাগে। ব্লাড আমাদের পুরো বডিটাকে চালাচ্ছে, ব্লাড রক্ত চালাচ্ছে। এই রক্ত যদি কোথাও গিয়ে স্টপ হয়ে যায়, থেমে যায়, ক্লড হয়ে যায়, মানে জমে যায়। ক্লড মানে জমে যাওয়া। যদি জমে যায়, যখন সিটি স্ক্যান করা হয়, ব্রেন স্ক্যান করা হয়, কারো কারো ব্রেনে দেখা যায় লাল 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 ডট বেশি। যার লাল 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 ডট বেশি তার রাগ বেশি। যার রাগ বেশি সে আঘাত পেয়েছে বেশি। যে যত বেশি আঘাত পাবে সে তত বেশি রাগ হবে। যার যত রাগ সে তার তত আঘাত। এবার সেই ধরনের মানুষের সাথে যদি তোমার কখনো দেখা হয় যার রাগ বেশি, তাহলে তার সাথে তার মতো করেই চলতে হবে। যদি তুমি তার সাথে তার মতো করে চলতে না পারো, তাহলে কিন্তু তার যে আঘাত সেই আঘাত সে তোমাকে ট্রান্সফার করবে। ট্রান্সফার করা মানে দিয়ে দেওয়া, বিনিময়। বিনিময় শুধু আমাদের ইতিহাসে
শুধু খাবার দিয়ে বস্ত্র আনা বা বস্ত্র দিয়ে খাবার আনা এটা ছিল না, বিনিময়ে আমাদের বডির সাথেও বডি হয়। এই যে আমাদের ঘাম হয়, ঘামটা হচ্ছে আমাদের শরীর থেকে যে হরমোন থাকে, আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, আমাদের দুঃখ লাগা, এই সব কিছু যদি থাকে তাহলে সেগুলো আমাদের ঘামের সাহায্যে, কেন পারমিশন নিতে হবে না, কিছু নিতে আসো, যে যার মতো বেরোবে। আবার আচ্ছা বলেছি, যখন আমাদের শরীর থেকে ঘাম বের হয়, আমাদের শরীর থেকে ভালো লাগা, খারাপ লাগা সমস্ত কিছু কিন্তু টকবক করে, যখন তরকারি রান্না করা হয় না, তরকারি রান্না করে দেখে টকবক টকবক করে ফুটে বাষ্প বের হয়, ওটাই ধরো আমাদের বডির মধ্যে কোথাও তরকারি রান্না হচ্ছে, আর ঘামটা হচ্ছে টকবক করে ফুটে বেরোলো, আর যখন ফুটে বের হয় তখন খাবারের হচ্ছে গিয়ে তোমার যে গন্ধটা তখন নাকে আসে, সেই গন্ধটা যখন খাবার রান্না করে শিখেছি, রান্না করার সময় খেয়ে দেখতে হয় না, রান্নার সময় খেয়ে দেখতে হয় না, নাক দিয়ে গন্ধ নিতে হয়, নাক দিয়ে গন্ধ নিতে হয়। গন্ধ নিয়ে যদি তোমার ব্রেন তোমাকে বলে বাহ গন্ধটা তো দারুণ আসছে, তার মানে খাবারটা ভালো রান্না হয়েছে। কোথাও খাবার খেতে গেলেও, কোথাও যদি খাবার খেতে যাও, এটা তোমাদের জীবনের একটা মূল একটা মনে করতে পারো অধ্যায়, যে হয় না অনেকেই শুনবে, বড় হতে শুনবে একে বশীকরণ করে দিয়েছে, ওকে কালাকালি করে দিয়েছে, ওকে ক্ষতি করে দিয়েছে, হয় না? এটা শোনো তো তোমরা, শোনো ছোটবেলা অনেকে শুনেছো। তো এই জিনিসটা তোমাদের নিজেদের যদি আটকাতে হয়, যেটা তোমার নিজেদের সাথে হতে দেবে না, কারণ সবসময় তোমার সাথে মাধুরী থাকবে না, সবার কাছে মাধুরী থাকে না, টাকা সম্ভব। তো যখন যেখানে যে তোমাকে খাবার দেবে, সেই খাবারটা প্রথমে গন্ধ নেবে, গন্ধ নেবে, গন্ধ নেওয়ার পরে যদি তোমার ব্রেন বলে বাহ দারুণ খাবার, যদি বলে তাহলে খাবারের প্লেটটা টাচ করবে, খাবারের প্লেটটা টাচ করবে, টাচ করার পরে যদি মনে হয় যে না এই খাবারটা আমার খাওয়া উচিত নয়, এই খাবারের মধ্যে কোথাও না কোথাও একটা সমস্যা আছে, খাবে না, খাবে না, খাবারটা খাবে না। এবার তুমি এমন একটা জায়গায় বসে আছো, সেখানে তুমি খাবারটা খাবে না বলে উঠে যাওয়া সম্ভব না, তখন কি করবে বলো তো? তখন কি করবে বলো? তখন মাথাটা বাঁ হাতে চুলকাবে, আর ছোট্ট করে একটা চুল ছিঁড়বে, আস্তে করে গোপনে খাবারটার উপরে, খাবারটা এরকম করে ঝাড়ার খাবারের উপর, মানে এমনটা ভাব করবে যেন তুমি ঠাকুরকে নিবেদন করছো, ঠাকুরকে নিবেদন করার চোখটা বন্ধ করে নিবেদন করার মতো করে চুলটা খাবারের মধ্যে দিয়ে দেবে, এবং যখন খাবে তুলে মুখের কাছে নিয়ে এসে বলবে খাবারটা চুল পড়েছে, আমি খাবারটা খাবো না, খাবারটা বদলে দাও। বুঝতে পেরেছো? এটা হচ্ছে শিক্ষিত হওয়ার আরেকটা অধ্যায়। তুমি শিক্ষিত, তুমি কাউকে সরাসরি বলবে না যে তুমি কেন জিনিসটা খাবে না, তুমি বাহানা বানাও। কি বাহানা? মিথ্যে কথা না, আমার পেটটা ভরা আছে আমি খাবো না। পেট যতই ভরা থাকুক, এক চামচ তো খাওয়াই যায়। তোমাকে সে বলবে, তারপর বলবে না আমার গাটা গোলাচ্ছি রে, আমার একদম খেতে ইচ্ছা করছে না। তখন কিন্তু সে বুঝে যাবে তোমার চোখ দেখে, তোমার মুখের ভাষা দেখে, তোমার চোখে মুখের ভাব দেখে যে তুমি বাহানা বানাচ্ছ, তুমি জিনিসটা খেতে চাইছো না, কিন্তু তুমি জিনিসটা খেতে পারছো না, তার কাছে কিন্তু কষ্টদায়ক হবে, তার কাছে কষ্টদায়ক হবে। এবং কখনো কখনো এমন হয় তুমি খাবার খাচ্ছ, তুমি খুব ভালো করে খাবার খাচ্ছ, খেয়ে আছো, ভালো লাগছে, হঠাৎ করে খাবার মধ্যে চুল দেখলে খাবে না, খাবারের মধ্যে চুল দেখলে খাবে না। খাবারে আমাদের শরীর বিভিন্ন ভাবে তৈরি থাকে আমাদের শরীরটাকে আটকানোর জন্য। আমরা প্রত্যেকটা প্রাণী হচ্ছে অমর, অলিখিত ভাবে অমর। আমরা যখন জন্মেছি, আমরা কবে মরবো আমাদের কোনো দিন তারিখ কেউ লিখে দেয় দিয়েছে, তার মানে আমরা অমর। অসুর অমর ছিল, অসুরকে কিছু বিধি নিষেধ বলা হয়েছিল, তুমি এই এই জিনিসগুলো করবে না, যদি তুমি এই এই জিনিসগুলো না করো তাহলে তুমি অমর। তুমি আমাদের ভগবানের মতো অমর কোনোদিনই না। তো আমরা হচ্ছি, মনে করো এটা হচ্ছে মর্ত, এটা কি লোক? মর্ত লোক। স্বর্গলোক উপরে আকাশে না, এখানে
শরীরের ভিতরে, তোমার শরীরের ভিতরে মৃত্যু হওয়ার পরে, এই শরীরটা মৃত্যু হওয়ার পরে তোমার যা যা অনুভব হবে সেটা তোমার পর জন্মে গিয়ে ভোগ করতে হয়। কারণ আমাদের আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীরে যায়। আমরা হচ্ছে একটা উন্নত প্রাণী মাকড়সা, তাই তো? মাকড়সার মধ্যেই আমরা হাঁটতে পারি, পারি তো? সবের মতোই আমরা রোজ জামা কাপড় করতে পারি। তো আমাদের পৃথিবীতে যত প্রাণী ছড়িয়ে আছে সব প্রাণী একসাথে সীমাবদ্ধ করে একটা মানুষ। একটা মানুষের মধ্যে সব প্রাণীর গুণ আছে, সব প্রাণীর গুণ আছে। একটা মানুষের মধ্যে সব প্রাণীর ডিএনএ পাওয়া গেছে। সেটাকে ডিএনএ মানে জানো তো? না, ডিএনএ মানে হচ্ছে তথ্য। তত্ত্ব, তত্ত্ব মানে হচ্ছে উপাদান। আমরা যেমন চাউমিন রান্না করার সময় কি কি উপাদান আমরা নিই, এবার দেখো 5 স্টারে কি চাউমিন খায়, চাউমিনটা আলাদা লাগে। বাজারে কি চাউমিন খায়, চাউমিনটা আলাদা লাগে। আবার মানুষ যদি খায় চাউমিন, চাউমিন আলাদা লাগে, থাকে না? থাকে না? বাইরের বাড়ির চাউমিনটা যতই ভালো রান্না করা হোক না কেন, বাইরের চাউমিনটাই ভালো লাগে, লাগে তো? এই যে চাউমিনের যে উপাদান, সেই উপাদানটা আমরা কোথা থেকে বেশি পাই? পরিবেশ থেকে পাই। কোন পরিবেশে চাউমিনটা রান্না করা হচ্ছে সেটাও কিন্তু চাউমিনের গুণগত মানের উপরে একটা ভেরিফাই করে, মানে একটা দাম দেয়। তো আমাদেরটাও জীবনটার মধ্যে এক একটা পরিবেশ থেকে এক একটা অংশ আমাদের শরীরের সাথে জুড়েছে। যেমন এক একটা মাটির পরে এক একটা মাটি, এক একটা মাটির পরে মাটি, তারপর রং তুলি, তারপর দেখতে সুন্দর লাগে, তারপর একটা মানুষ হয়। ঠিক এরকম প্রত্যেকটা প্রাণীর কিছু কিছু গুণ আমাদের মধ্যে হচ্ছে। আমাদের সাপের ডিএনএ যে চ্যাপ্টারটা আজকে ডিএনএ কথাটা শুনছো, এই ডিএনএটা তুমি ভালোভাবে পড়তে পারবে যদি তুমি 11 এর সায়েন্স চ্যাপ্টারটা নাও। আর 11 এর সায়েন্স নিতে হলে মাধ্যমিকে অঙ্ক, ইংরেজি এবং ভূগোলে খুব ভালো নাম্বার তুলতে হবে। যারা যারা সায়েন্স পড়তে চাও, এই যে আজকে তোমাদের এটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং এর একটা পার্ট, যে তোমরা বড় হয়ে কোন পথে যাবে, কি কাজ করবে এবং কি কাজ করে যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে কি কি কিনে, কি কি খেয়ে নিজেকে সুখী মানুষ মনে করবে, আজকে তোমাদের জীবনের হচ্ছে সেটাই সমাজ। বুঝতে পেরেছো? এই প্লিজ ওই দরজা খুলে যাবে। তো ডিএনএ হচ্ছে গিয়ে যদি পড়তে চাও তোমাকে সায়েন্স নিতে হবে। আর যারা সায়েন্স নিতে চাও তাদের কিন্তু অঙ্ক, ইংরেজি আর বিজ্ঞান ভালো করে পড়তে হবে। আর যারা মনে করছো আমাদের পৃথিবী আগে কেমন ছিল, আগে এর দশা কি ছিল, এই মুহূর্তে দশা কি চলছে এবং ভবিষ্যতে এর দশা কোন জায়গায় কি দাঁড়াবে, এই বিষয়ে জানতে চাও, এই বিষয়ে তোমার আগ্রহ বেশি পুরো, তাহলে তারা ভূগোলটা পড়বে, ভৌগোলিক বৈচিত্র্য পড়বে, ভূগোল নিয়ে পড়াশোনা করবে এবং আর্টসে ভর্তি হবে। আর্টস, আর্টস মানে হচ্ছে সাহিত্য। সাহিত্য, তুমি ভূগোলের সাহিত্য পড়বে। ভূগোল, ভূগোল মানে কি? আমাদের পৃথিবী, ভূ মানে মাটি, গোল আমরা পৃথিবীর গোল, আমরা সেটাই জানি, সবাই জানে পৃথিবী গোল। কিন্তু আমি পড়াশোনা করে জেনেছি পৃথিবী ড্যাবড়া চ্যাবড়া। পৃথিবী ড্যাবড়া চ্যাবড়া, ইয়েস, পৃথিবী ড্যাবড়া চ্যাবড়া। পৃথিবীর কোনো গোল আকৃতি নেই। পৃথিবী যত দিন, যেহেতু আমি ভূগোল পড়েছি এবং ভূগোল পড়ার পর আমি জেনেছি প্রথমে ভূগোল আমাদের জাস্ট এরকম বড় ছিল, এর থেকেও বড় ছিল, মানে অনেক অনেক বড় ছিল, অনেক অনেক বড় ছিল, ঠিক আছে? তো ভূগোল, তখন ভূগোলের গায়ে যে চ্যাবড়া চ্যাবড়া গুলো ছিল সেগুলো যতটা ছিল সেগুলো হাওয়ার কারণে, আমি যেখান থেকে পড়া শুরু করেছি সেটা অলরেডি হাওয়ার কারণে গোল। তোমরা নিজের বাড়িতে ওই ভূগোলটা প্র্যাকটিস করতে পারো। তোমরা একটা মাটি নিবে, একটা মাটি নিবে, মাটির উপরে একটুখানি স্যানিটাইজার আছে না, স্যানিটাইজার লাগাবে। স্যানিটাইজার লাগিয়ে মাটিটাকে একটা, প্রথমে মাটিটাকে গোল করলে করে স্যানিটাইজার লাগালে, লাগিয়ে এবার স্যানিটাইজারটাকে এরকম করে ঘোরালে, এরকম করে ঘোরালে, ওটাকে ঘোরাবে, ঠিক আছে?
যতক্ষণ না আগুনটা নিচ্ছে ততক্ষণ ঘোরাবে। এবং ঘোরানোর সময় উপর থেকে এক ফোঁটা মানে ধরো বৃষ্টির ফোঁটা যখন ছিট করে পড়ে জল, সেরকম জল দেবে আর ঘোরাবে। ঘোরাতে যখন তোমার মানে পুরো আগুনটা থেমে যাবে ততক্ষণ তোমাকে এরকম কিন্তু ওই সামান্য বৃষ্টির মধ্যে মানে দুজন লাগবে। একজন হচ্ছে ওই একজন ঘোরাবে, একজন ঘোরাতে থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘোরাবে, এরকম করে ঘোরাবে আগুন লাগিয়ে মাটির ওটাকে। মাটি যদি না পাও আটার ডালা দিয়ে করতে পারবে, এরকম করে ঘোরাবে। ঘোরানোর পরে আর একজনকে নেবে, সে হচ্ছে এরকম দুটো আঙুলে জল দিয়ে একটু ছিটিয়ে দেবে, ছিটিয়ে দেবে। যতক্ষণ না আগুনটা না নিচ্ছে ততক্ষণ তোমাদের এই কাজটা করে যেতে হবে। যখন তোমার আগুনটা নিভে যাবে তখন দেখবে কি ওই আটার গায়ে এরকম স্পট পড়ে কালো হয়ে যাবে, এরকম বিভিন্ন জায়গায় কালো শেড হয়ে যাবে, মানে ওই জায়গাগুলো আহত হয়েছে। এবার ওটাকে যদি তুমি কোনো একটা জায়গা নিয়ে খুব স্পিডে খুব মানে ঘন্টায় 100 কিলোমিটার বেগে যদি তখন ঘোরানোর 1 মিনিট পরে দেখবে ওই যে কালো স্থানগুলো ছিল ওগুলো গর্ত হয়ে হাওয়ায় মিশে গেছে। ভেতরটা কার্বন হয়ে গেছে। কার্বন কি হয়? হাওয়ায় মিশে যায়। হাওয়ায় কি আছে? হাওয়ায় আর কি আছে? অক্সিজেন। আর কি আছে? নাইট্রোজেন। আর কি আছে? বাহ, যারা বললে তারা সায়েন্সে খুব পাকা, তারা সায়েন্স করো। একটা আছে হাইড্রোজেন, একটা আছে অক্সিজেন। এইখানে H2 আর এখানে O2। এটা হচ্ছে যখন আমরা বিজ্ঞানের ভাষায় কার্বন ডাই অক্সাইডকে লিখি তখন তাকে আমরা বিজ্ঞানের ভাষায় এটা লিখি। এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ভাষা, ঠিক আছে। আর যখন আমরা O2 লিখি, O2 মানে হচ্ছে অক্সিজেন, বিজ্ঞানের ভাষায় আমরা O2 লিখছি। এটা একটা অনেক বড় নাম আছে, এত বড় নাম আছে, এত বড় এই সায়েন্সের নাম আছে। তো যখন তোমরা পড়বে সায়েন্স বই তখন দেখবে কার্বন ডাই অক্সাইডের এত বড় নাম, অক্সিজেনের এত বড় নাম, বিজ্ঞানসম্মত নাম। তো সেইগুলোকে ছোট যা জানতে ইচ্ছা করছে আমার থেকে সেটার সাথে খাতায়ও লিখতে পারো, আমার দিকে না তাকিয়ে দিকে। তো এটা হচ্ছে H2, এটা হচ্ছে O2। এই দুটো যখন মিশে যায় তখন তৈরি হয় ওয়াটার। এবার তোমরা ভাববা কি করে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড একসাথে মিশে গিয়ে কি করে ওয়াটার তৈরি হয়? সিম্পল ব্যাপার, তোমার মুখের মধ্যে যখন তুমি শ্বাস নিচ্ছ তখন জল ভাব আসছে তো। আমরা অক্সিজেন নিই, আমাদের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। আমার মুখের ভিতরে জলটা এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আপ ডাউনের কারণে কিন্তু তৈরি হচ্ছে, তাই তো? সিম্পল। অনেক বড় সায়েন্স ল্যাবে গিয়ে অক্সিজেন হাইড্রোজেন বোতলের মধ্যে ঢেলে ঝাঁকিয়ে ঘন্টা অপেক্ষা করতে হবে না। এটাই তোমার বডি তোমাকে বলে দিচ্ছে সায়েন্স। এটা সায়েন্স। তোমার বডি তুমি এখানে না স্ট্রংলি পুলিশের মতো দাঁড়িয়ে থাকো, ওরকম দারোয়ানের মতো নড়াচড়া করো না। জীবনে পুলিশ হতে গেলে সব থেকে বড় শিক্ষা স্টপ হয়ে নিজেকে দাঁড়িয়ে নীরবে দেখা এবং অপরাধ হওয়ার জন্য অপেক্ষা করা, অপরাধকে থামিয়ে দেওয়ার কাজ হচ্ছে দারোয়ানের। পুলিশের কাজ হচ্ছে অনেক সময় বলি না পুলিশ আসলো না, পুলিশ যদি আগে চলে আসতো তাহলে এটাই ঘটনাটা ঘটতো না। পুলিশের কাজটাই আমরা জানি না। পুলিশের কাজ অপরাধকে আটকানো নয়, অপরাধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তুমি অপরাধ করবে তবে আমি তোমাকে ধরবো। হ্যাঁ, তার আগে পুলিশের ওয়ার্নিং এর কাজ আসে। পুলিশ সেখানে সরাসরি যায় না, পুলিশ কাউকে পাঠিয়ে দেয় যাদেরকে আমরা বলি হাবেলদার। হাবেলদার আগে আসে, এসে বলে এখানে এটা করো না, তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। হাবেলদার যখন এটা বলার পর শোনে না, তারপর পুলিশ আসে। অথচ আমরা সাধারণ জনগণ জানি না পুলিশ দেরি করে কেন আসে। পুলিশ আসছে না, ঠিক ঘটনাটা ঘটে যাবে, তারপর পুলিশ আসে। পুলিশের কাজই তাই। পুলিশ যদি হতে চাও মাথায় রেখে রাখো, তুমি পুলিশ এই কারণে তুমি দূর থেকে দেখবে কতক্ষণ সে অপরাধ করছে, ততক্ষণ অপেক্ষা করবে। অপরাধ করলে
তাকে কি বলবে তুমি অপরাধী, তুমি চল। হ্যাঁ, পুলিশের কাজ না তোমাকে একদম অপরাধ করতে পারবে না, একদম অপরাধ, ওটা দারোয়ানের কাজ। বাড়িতে দারোয়ান রেখে দাও, দারোয়ান করে দেবো। আগে ছিল সবার বাড়িতে দারোয়ান ছিল না? এখন ছিল কারোর বাড়িতে দারোয়ান। আমার বাড়িতে আছে, আমার বাবার বাড়িতে আছে দারোয়ান, আমি রেখেছি। আর আমি ভবিষ্যতে আমার বাড়িতে আমি দারোয়ান রাখবো। দারোয়ান ছবি আমার বাড়ি না পুলিশ ছবি? তো ভদ্রতা ওই দারোয়ানের উপরে বিড়ি টানে, পুলিশে খায় না। দারোয়ানের উপরে বিড়ি টানে, গাঁজা খায়, মদ খায়, ঠিক আছে? পুলিশ হলে ভদ্র হওয়ার জন্য পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাক, জেন্টলম্যানের মতো। মাঠে জল দিতে এসেছিস, এক পায়ে দাঁড়ানো, দু পায়ে দাঁড়ানো। যারা ভবিষ্যতে পুলিশ হতে চাও তাদের প্রস্তুতি এখন থেকে তৈরি করে না। পুলিশ হতে গেলে সব থেকে প্লাস পয়েন্ট বেশি পড়াশোনা করতে হয় না। যারা যারা পুলিশ হতে চাও তাদেরকে বলছি ভাই সায়েন্স পড়তে হবে না, আর্টস পড়তে হবে না, ইতিহাসের কোন জমানায় কত সালে কি লেখা হয়েছিল সেটাও পড়তে হবে না। শুধুমাত্র নর্মাল তোমার ক্লাসের পড়াশোনাটা করতে পারলে তুমি পুলিশ হতে পারবে। কারণ তোমার বিদ্যাটা তোমার কর্মগত জীবনে খুব একটা কাজে লাগবে না। তোমাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে, তোমার হাইট বাড়াতে হবে। যারা যারা পুলিশ হতে চাও তারা এখন থেকে প্রত্যেকদিন একটা করে ডিম খাওয়ার চেষ্টা করবে সকালে, এবং সকাল 6টায় উঠে অন্তত পক্ষে 2 কিলোমিটার হাঁটা এবং দৌড়ানো। মানে 1 কিলোমিটার হাঁটা, বাকি 1 কিলোমিটার, ধরো 1 কিলোমিটার হেঁটে গেলে বা 1 কিলোমিটার দৌড়ে গেলে আর ফিরে আসার সময় হেঁটে এটা প্র্যাকটিস করতে হবে। এটা যারা পুলিশ হতে চাও তাদের জন্য, মেয়েদের জন্য। আর চেষ্টা করতে হবে প্রত্যেকদিন, আমাদের পুলিশের ছাতিটা বড় দরকার হয়। যদি গুলি লাগে তোমাকে তো ব্যাপার গার্ড করতে হবে, যদি তোমার ছাতি চওড়া না হয়। বলে না যে ছাতিতে আটকে গেছে, ছাতি কম ছিল বলে হয়নি। তো চেস্ট যদি স্ট্রং না হয় তাহলে তুমি পাবে না। তোমাকে যদি ঘুষি মারে আর ওখানে তুমি কাঁথে পড়ে যাও তো হবে না। যারা যারা পুলিশ হতে চাও তারা সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে যখন নেবে তখন নিঃশ্বাস নেবে। এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, বসো। বাড়িতে কি করার কথা বলা আছে? অশিক্ষিত শুনে যাবে, এটা তো চরম অশিক্ষিত, তো জেলে পাড়া দিয়ে মাছ ধরবে। গ্যারান্টি বলছি, দেখিস ও গামছা পরে জেলে পাড়া দিয়ে মাছ ধরবে। আর এর সাথে যোগ দিবে অরণ্য, অর্ণব, আর পাশে কে আছে শুভজিৎ। আর আমি তো ভ্যান চালাবো। আমি যদি জীবনে কিছু করতে চাই, ওকে আমি এত করে বলছি ভাই জীবনে ভ্যান চালানোটা খুব একটা ভালো জিনিস নয়, তুই একটু নিজেকে ভ্যান চালানোর থেকে একটু অন্তত পক্ষে একটা গাড়ি চালক বানা। ও সেটা তো রাজি হয়। তো তোমরা নিজেদের ক্যারিয়ারের জন্য নিজেরা বেছে নাও কোন পথে যাবে। আর কিছু কিছু মেয়েদের মনে হয় যে সে হয়তো খুব সুন্দর সাজাতে পারবে, মানে যাকে বলা হয় বিউটিশিয়ান। এখন আমাদের এই ভারতবর্ষে দাঁড়িয়ে বিউটিশিয়ানও কিন্তু একটা ভালো প্রফেশনের জায়গায় এসে দাঁড়িয়েছে। যদি বিউটিশিয়ান হতে চাও তাহলে তাকে কিন্তু অবশ্যই অঙ্কটা ভালো করে জানতে হবে। অঙ্ক যদি ভালো না জানো তুমি যাকে সাজাবে তাকে কিন্তু তুমি সুন্দর করে সাজাতে পারবে না। কারণ বিউটিশিয়ান হতে গেলে তোমাকে প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা মিলিগ্রামের, প্রত্যেকটা সেন্টিমিটারের, প্রত্যেকটা ইঞ্চি তোমাকে হিসাব রাখতে হবে। চোখে লাইনার পরানোর সময় তোমাকে শুধুমাত্র আন্দাজ করে 1 মিটার পর্যন্ত একটা লাইন টানতে হবে। তো তুমি যদি না বোঝো কোন চোখে কতটা লাইন টানলে পরে দুটো চোখ সমান হবে, তুমি কিন্তু পারবে না। তো তোমাকে অঙ্কের দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় হাত নয়, মাথায় কথাগুলো রাখো, মাথায় কথাগুলো ঢুকতে দাও, মাথায় ঢুকতে দাও, মাথাটাকে হাত দিয়ে আটকে দিও না। আর যারা মনে করো যে আমি খুব ভালো রান্না করতে পারি, আমি খুব ভালো রান্না করতে পারবো বা আমি খুব ভালো পরিমাণে মানুষকে খাওয়াতে পারবো, তারা তাহলে তাদের জীবনটা হোটেল ম্যানেজমেন্টের জন্য তৈরি করবে। হোটেল ম্যানেজমেন্ট মাধ্যমিক পরীক্ষার পরে তুমি হোটেল ম্যানেজমেন্টের চান্স পেয়ে যাবে। তো তারা মাধ্যমিক পরীক্ষাটাও কিন্তু খুব ভালোভাবে দেবে, মনে করবে না। আর তার সাথে তোমাকে কিছু টাকা জমাতে হবে। হোটেল ম্যানেজমেন্ট একটা ভীষণই দামি একটা কোর্স। এই যে তোমরা করলে কোর্স, এটা হচ্ছে একটা কোর্স, এটা প্রাইমারি কোর্স বলে। এই কোর্সটা তোমার জন্য বেসিক, এটা হচ্ছে ফ্রি। এবার তুমি যত কোর্স করতে যাবে সব কোর্সের জন্য তোমার একটা করে কি বলে এক্সপেরিয়েন্স
এক্সপিরিয়েন্স মানে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা, পড়াশোনা। সেই পড়াশোনার সাথে তোমার দিতে হবে কিছু টাকা। ডাক্তারের জন্য টাকা দিতে হয়, হোটেল ম্যানেজমেন্টের জন্য টাকা দিতে হয়, বিভিন্ন কোর্সের জন্য টাকা দিতে হয়। ফ্রিতে নিজেকে দাঁড় করাতে চাও খুব কম বয়সে, 17 বছর থেকে 18 বছর করতে গিয়ে পড়ার সাথে সাথেই তুমি নিজের পকেটে নিজে টাকা রাখতে চাও, তাহলে অবশ্যই নিজের হাইটটাকে বাড়াও, পুলিশের পরীক্ষা দাও। তুমি হচ্ছে যদি পুলিশ হতে চাও, আমার মনে হয় তোমার জীবনের সমস্ত সমস্যা ওখানে ঠিক হয়ে যাবে। সাথে রয়েছে রাখি, ওর বোন। রাখি তোমাকেও বলি ভাই, বিশ্বাস করো, বিয়ে করে আর একটা সংসারে গিয়ে রান্না করে খাওয়াটা খুব একটা আনন্দকর কথা নয়। তুমি যদি চাও তোমার দাদার সাথে প্রত্যেকই চলে, দাদাকে পেয়েছো, 1 মিনিট দাঁড়াও। যাদের বাড়িতে ভাই আছে বা বোন আছে তাদেরকে বলি, তারা তাদের জীবনটা না ওখানে কাটানোর চেষ্টা করো, কারণ বাইরের বন্ধু বান্ধব আজ আছে কাল থাকবে না, কিন্তু সাথে থাকা বোন বা ভাই সে কিন্তু তোমার মৃত্যুর আগের সময় পর্যন্ত তোমার পাশে থাকবে, মৃত্যুর পরও তোমার জন্যই থাকবে। তাই তুমি যদি তাকে পেয়ে থাকো তাহলে মনে করো হয়তো গত জন্মে কোথাও একটা তুমি একটা ভালো পুণ্যের কাজ করে এসেছিলে, যে কারণে আজকে সে তোমার সাথে আছে। তাই তাকে ভালো করে নিজের সাথে রাখার জন্য নিজের মতো করে তৈরি করো। রুদ্র আর রাখি সকালবেলা উঠে অবশ্যই এটা প্র্যাকটিস করবে, আমি এইটুকু বিশ্বাস করি। সাথে সুদীপ, তোমরা যদি 17 বছরের মধ্যে পুলিশের পরীক্ষা দাও তো তোমাদের 3 জনের চাকরি কিন্তু এই ক্লাসের সবার আগে তৈরি হয়ে যাবে। আর যারা চাও যে সবার আগে সাকসেসফুল লাইফে যেতে চায়, তাহলে সবাইকে পুলিশের পরীক্ষাটা দেওয়ার জন্য তৈরি হতে হবে, বেশি পড়াশোনা করতে হয় না। আমাদের অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক বয়স অব্দি পড়াশোনা করতে হয়েছে। আমার বন্ধু বান্ধব সে কবে পড়াশোনা ছেড়ে দিয়ে এস্টাবলিশ হয়ে গেছে। তো জীবনে সাকসেস টাকাটাই তো মেন কথা। আমার পকেটে টাকা আছে মানে আমি স্বাধীন, সেই ডাক শুধাই করতে পারি। এই সাপ মোটা পুলিশের জন্য খাবি হোটেল ম্যানেজমেন্ট মানে হচ্ছে গিয়ে অনেক কিছু। একটা আছে হোটেল ম্যানেজমেন্ট, একটা আছে হসপিটালিটি। হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের যে আমরা যখন ঘুরতে যাই কোথাও, তখন কিন্তু আমরা একটা বাড়িতে থাকি, সেই বাড়িটার নাম দেওয়া হয় হোটেল। সেখানে তোমাকে একটা রুম দেওয়া হয়, যে রুমের মধ্যে ঢোকার পরে তোমার আর সেই রুমটা থেকে বাইরে বেরোতে ইচ্ছে করবে না। সেই রুমে এক একটা ডেকোরেশন, মানে ডেকোরেশন হচ্ছে সাজানোর ধরন, সেই যে সাজানোর ধরন, সেই ধরন তোমাকে এমন করে মুগ্ধ করে দেবে যেটা তুমি ওই রুমটা থেকে বাইরে না যাও। তুমি একদিনের জন্য থাকতে এসে 4 দিন সেখানে থেকে যাবে, যেটা ওদের একটা বিজনেস। এবার হোটেল ম্যানেজমেন্টে যদি তুমি শিখতে যাও তাহলে তোমাকে ঘর গোছানোর ব্যাপারটা জানতে হবে। আর হোটেল ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে রান্না বান্না। তুমি তার থেকে খেতেও তো হবে না, সেখানে রান্না বান্নার একটা পার্ট থাকে। আগে প্রথমে হোটেল ম্যানেজমেন্টটা শুধুমাত্র রান্না করার জন্যই ফেমাস ছিল। হোটেল ম্যানেজমেন্ট তারাই করতে যেত যারা রান্না শিখতে চাইতো। এখন ধীরে ধীরে রান্নার পাশাপাশি আরো অনেকগুলো পার্ট তৈরি হয়েছে। যারা ম্যানেজমেন্ট করতে চাও তারা, ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে, পিছিয়ে থাকা জিনিসকে একদম গুছিয়ে সুন্দর করে পরিবেশন করাটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই যে আজকে আমি তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দিচ্ছি একটা স্টাডি ম্যানেজমেন্টের উপর, একটা স্টাডি ম্যানেজমেন্ট। এই যে আমি আজকে যে প্রফেশনে রয়েছি এটা হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে তোমার ব্রেন ওয়াশ করানো হয়। তুমি ভালো, তুমি খারাপ, তুমি জঘন্য, তোমাকে বিচার করে তুমি ভালো হতে পারো সেই জায়গায় এনে তোমাকে দাঁড় করানো হচ্ছে গিয়ে আমার ডিউটি। আমার ডিউটিটা কি? তুমি খারাপ, তুমি জঘন্য, সেই জায়গা থেকে তোমাকে তুলে এনে আজকে একটা ভালো জায়গায় দাঁড় করানোটা হলো আমার ডিউটি। আমার ডিউটি নয় তুমি এ জানো কিনা, বি জানো কিনা। হ্যাঁ, আমার কর্তব্য আমার কথাগুলো শোনার পরে তুমি কি বুঝেছো সেই লেখাটা যাতে তুমি লিখতে পারো, সেই কারণে তোমাদেরকে এবিসিডি অ আ কথা শেখানো হচ্ছে। আমি বুঝাতে পেরেছি টিচার কি করবে তোমার জীবনে? বুঝাতে পেরেছি টিচার কিন্তু তোমার কানের মধ্যে দিয়ে সাঁতার কেটে কেটে ব্রেনে গিয়ে লেখাপড়া করে দিয়ে এসে লিখে রেখে দিয়ে আসবে না। টিচার তোমাকে বুঝিয়ে দেবে কিভাবে তোমার জীবন
সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। দেখো সবাইকে পুলিশ হতে চাও তো করতে হবে বসো। আচ্ছা পেছন বেঞ্চে যারা রয়েছে তারা বাইরে যাও, টয়লেট করে আসো, জল খেয়ে আসো। আর সামনের বেঞ্চে যারা রয়েছে তারা বাইরে যাও, টয়লেট করে আসো, জল খেয়ে আসো। ওই পাশে অপেক্ষা করো সময় আসে। তার সাথে রীতিকা যাও, পেছন বেঞ্চের সাথে রীতিকা যাও। আর তোদের বলিনি কটা পেছন বেঞ্চ না, একটাই পেছন বেঞ্চ, ওটাই পেছন বেঞ্চ। তোর পেছনেটাই পেছন, তুই যাদের পেছনে বসে আছিস সেটা নয়, তোর পেছনেটাই সবার পেছনে, ওদের পেছনে আর কেউ নেই। বসে যাস, এবার বসে তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকতে চাস, তাহলে বস। দেখো আমি তোমাকে একটা সিম্পল কথাই বলছি, যদি একদম সিম্পল ভাষায় বোঝো, O2 মানে কার্বন দুটো লাগবে, অক্সিজেন 2 মানে অক্সিজেন দুটো লাগবে। এবার এই দুটো কিভাবে লাগবে, তুমি একটা প্লেট নেবে, একটা কাঁচের গ্লাস নেবে, নিয়ে সেই কাঁচের গ্লাসে ফু দিয়ে আটকে দেবে, দেখবে কাঁচের গ্লাসটা ঘেমে গেছে। তুমি প্রথমে একবার ফু দিয়ে আটকাবে, দেখবে কাঁচের গ্লাস ঘামে। যখন তুমি দুবার ফু দিয়ে আটকে দেবে, দেখবে কাঁচের গ্লাস ঘেমে গেছে। এইটা হচ্ছে যারা সায়েন্টিস্ট হয়, এক্সকিউজ মি, সায়েন্টিস্ট হওয়ার জন্য পড়াশোনা করতে হয় না। শোনো তোমাদেরকে আমি বলি, সায়েন্টিস্ট হওয়ার জন্য পড়াশোনা করতে হয় না, শুধু নিজের মধ্যে জ্ঞান থাকা দরকার। এই যে কথাটা লেখা আছে H2O2, এটা হচ্ছে পরিমাপ, এটার সাথে অঙ্ক দেওয়া আছে, তার মানে এটা পরিমাপ। এর সাথে অঙ্ক দেওয়া তো 1 2 মানে তো অঙ্ক, তো এর সাথে অঙ্ক দেওয়া আছে, তার মানে তোমাকে বলা আছে এটা পরিমাপ। H2 মানে হচ্ছে দুটো কার্বন, O2 মানে দুটো অক্সিজেন। তাহলে চারটে যখন হচ্ছে তবে কি একটা জিনিস তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে। এবার তুমি যদি বলো জল কিভাবে তৈরি হয় আমাকে দেখতে হবে, তাহলে তুমি বাড়িতে গিয়ে ইউটিউবে তো তুমি দেখতে পারো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তুমি তো নিজের প্র্যাকটিস করে দেখতে চাও, তাহলে সেটা শোনো। একটা স্বচ্ছ কাঁচ নেবে, স্বচ্ছ কাঁচ, যদি চশমা থাকে চশমা, যদি চশমা থাকে চশমা, আর চশমা যদি না থাকে তাহলে গ্লাস নিয়ে প্রথমে নিঃশ্বাস নেবে, যদি করো তখন হাত দিয়ে দেখবে ওখানে একটা কুয়াশা জমেছে। যতটা পরিমাণে অক্সিজেন, যতটা পরিমাণে কার্বন ডাই অক্সাইড ওখানে কালেক্ট করবে, ততটা পরিমাণে দিতে হবে। আর এই কাজটা করার আগে তুমি কিছু জল খেয়ে নেবে। শোন, তুই তো জীবনে কোথাও পৌঁছাতে পারবি না, একটা ভালো বাড়িতে জন্মেছিস, যারা তোকে আগলে রেখেছে, জানি তুই একটা অপদার্থ, সে জন্মের পরের দিন থেকে জেনে গেছিল যে কি জন্ম দিয়েছি পাপ আমি, কিন্তু তারপরেও তোকে যত্ন করে রাখছে, তার মানে সেই মানুষগুলো নিজেই, সেই মানুষগুলোকে অন্তত তোকে কিছু একটা দেওয়ার চেষ্টা করে। তোর মতো মানুষকে আগের দিন লোকরা বাড়িতে দিয়ে আসতো, অতীতে এটাই নিয়ম ছিল। সন্তান পছন্দ না হলে 12 বছরের আগে তাকে বাড়ির কাছে দিয়ে আসতো রাজার কাছে। রাজা সেখান থেকে কিছু বাচ্চা বেছে নিয়ে না নিজের সৈন্যদল তৈরি করত। আগে কিন্তু রাজার সৈন্যদলকে যোগ হতো, রাজা নিজের সৈন্যদল তৈরি করত। তোমরা এটা হয়তো জানো যে রাজার অনেক সৈন্য ছিল, অনেক সৈন্য ছিল, এবং সেই সৈন্যগুলোকে দিয়ে সে যুদ্ধ করতে নিয়ে যেত। এবার সেই সৈন্যগুলো রাজা কিভাবে তৈরি করতে পারে তো? আমি এবার সেই আমার বাবার বলা ছোটবেলার লুকিছুপির কথা বলবো, লুকিছুপি গল্পটা বলবো। আইডিয়া কলেজ স্কুল কি হচ্ছে, এই যে পাটাটির মতো রোগ, এত অবজেকশন না সবার বলে কানটা ঢেকে রাখতে হবে, বলো খুলে লোকে যেটা বলছে আমি সেটা বোঝো।
করতো না, সে কখনোই চাইতো না রুপিঝুপি ভালো থাকে, কিন্তু রুপিঝুপি সেটা বুঝতে পারতো না। রুপিঝুপি কখনো বোঝার চেষ্টাই করতো না যে এই বাড়িটা কাদের, তার মা এসে এখানে থাকছে। তাই তার মাকে বুঝিয়ে দিতে হবে যে মা তুমি পরে এসেছো, আমরা এখানে আগে ছিলাম। রুপিঝুপি তার পুরনো মাকে ভুলে গিয়ে নতুন মাকে পাওয়ার জন্য নতুন মা যা যা বলতো বোকার মতো তাই তাই করতো, বলতো। এবার সেই রানী চাইতো কি রুপিঝুপি আউট হয়ে যাও, আমার সংসারে নতুন কিছু আসবে, কারণ এই সংসারে যেই আসবে সেই রাজা হবে। সবাই কি চায় নিজের জায়গা ধরে রাখতে। আবার কেউ চায় আমি এখানে এসেছি, আমি এখানে প্রভাবটা ছড়িয়ে যাবো এবং আমি শেষ হব। এবার সবার পথটা ভিন্ন হয়, সবার পথটা ভিন্ন হয়। তো রুপিঝুপির মা কি করতো, রুপিঝুপিকে দুটো ছাগল দিয়ে দিত, বলতো যাও এই ছাগল দুটো তোমাদের, তোমরা এই দুটোকে মাঠে গিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসো। রুপিঝুপি কি স্কুলে যেতে দিত না, যদি স্কুলে যেত তাহলে রুপিঝুপির সাথে রুপিঝুপিরা পড়াশোনা শিখে যেত, এবং একটা পড়াশোনা শিখে যাওয়া মানুষকে চট করে বোকা বানানো খুবই কষ্টকর ব্যাপার, কারণ সে আইন জানবে, সে কথা জানবে, আর যে পড়াশোনা জানবে না সে কিছু জানবে না। সেই কারণে রুপিঝুপির মা কি করতো, ওদের দুজনকে একটা দূর জঙ্গলে পাঠিয়ে দিত, আর মনে মনে চাইতো তাদেরকে গাছে খেয়ে, তাদেরকে বাঘে খেয়ে যা, শিয়ালে নিয়ে যা, তারা হারিয়ে যা, তারা যেন আর বাড়িতে ফিরে না আসে, এটাই তার মা চাইতো। কিন্তু সে কখনো সরাসরি চাইতো না, সে যে জায়গায় দাঁড়িয়ে চাইতো সেই চাওয়াটাও তার জন্য ঠিক ছিল, আর তার চাওয়াটাতে রুপিঝুপি অংশগ্রহণ করতো, সেটা রুপিঝুপির একটা ভুল ছিল। তবে রুপিঝুপির মা যে তাদেরকে ছেড়ে চলে গেছিল, সে চলে যাওয়া ছিল শুধু শারীরিক ভাবে, আত্মিক ভাবে তার সন্তানদের কাছে ছিল। সে কি করতো, সবসময় রুপিঝুপিকে রক্ষা করতো। একদিন কি হয়েছে, তাদেরকে যে জঙ্গলে গিয়ে ছাগলকে ঘাস খাইয়ে নিয়ে আসতে বলা হয়েছিল, সেই জঙ্গল ছিল রাজ্যের থেকে অনেক 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 দূরে, এবং সেই জঙ্গলে যে ঘাস খাইয়ে আনতে বলা হয়েছিল এই ঘাস খাওয়ার পরে ছাগলটা যত বড়, অনেক বড় হয়ে যাবে, তারপরে ছাগলটাকে বিক্রি করে তোমাদের জন্য আমি তোমাদের পছন্দের জিনিস এনে দেবো। আর সেই লোভে করে বাচ্চা দুটো মেয়ে জঙ্গলে চলে গেছিল, কিন্তু রুপিঝুপির মা তাদের সাথেই ছিল, সে তাদের সাথে সাথেই গিয়েছিল। যখন রাত হয়ে গেছিল ফেরার সময়, তখন ওরা রাস্তা খুঁজে পাচ্ছিল না, ঠিক সেই সময় রুপিঝুপির মা একটা গাছের ভিতরে নিজের আত্মাকে বন্দি করে, এবং সেই গাছের ভেতরের খোলটাকে খুলে নিজের শরীরের ভিতরে ওই বাচ্চা দুটোকে আর ছাগল দুটোকে থাকার জায়গা দেয়, এবং জায়গা দিলে তারা সারা রাত ওই গাছের কোঠরের মধ্যে ঘুমায়। এবং মানে একটা ভয়ঙ্কর বাঘ তাদের দিকে তেড়ে আসছে, ঠিক সেই মুহূর্তে একটা গাছের ভেতরে একটা গহ্বর তৈরি হয়েছে, সেই কারণে তারাও নিজেদের জীবন বাঁচাতে এই গহ্বরের মধ্যে ঢুকে গেছিল, এবং গাছকে তারা মা বলে জড়িয়ে ধরেছিল, বলেছিল মা আমাদের কাছে সারা জীবন থেকে যাও। রুপিঝুপি আর কোনোদিনও ওই গাছ থেকে বাইরে বের হয়নি, ওরা ওই গাছের মধ্যে থেকে গেছিল। কিন্তু আমার বাবার গল্পটা এই অবধি আমি প্রত্যেকদিন শুনতে পেতাম, তারপরে হয় বাবা ঘুমিয়ে পড়তেন, নয় আমি ঘুমিয়ে পড়তাম। আমার কিন্তু আজও জানা হয়নি রুপিঝুপি ওই গাছের ভেতর থেকে বেরাতে পেরেছিল নাকি অন্য কোথাও যেতে পেরেছিল। তো এই অজানা গল্পে আমি যখন আবার নিজের মতো করে লিখেছি, তখন আমি নিজের মতো করে যেটা লিখেছি সেটাই আজকে তোমাদেরকে বলি। রুপিঝুপি যখন ওই গাছের ভেতরে চলে গেছিল, চলে যাওয়ার পরে ওই গাছের ভেতর থেকে একটা ছোট রাস্তা আরো সামনের দিকে এগিয়ে গেছিল। রুপিঝুপি সেই রাস্তা দিয়ে ধীরে 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 আগিয়ে যায়, আর সাথে ছাগল দুটোকেও নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে বিরাট বড় এক সবুজ মাঠ, আর তার উপরে একটা বিরাট সুন্দর রামধনু, চারিদিকে সবুজ জঙ্গল, আর কত পাখি, কত প্রাণী, কোনো মানুষ সেখানে নেই। রুপিঝুপির খুব ভালো লাগে। রুপিঝুপি আর রাজ্যে
ফিরে আসতে চায় না, তখন রুপিঝুপিরা ওখানেই থেকে যায়। আর একদিন সকালবেলা রাজা তার মেয়ে দুটোকে খুঁজতে গিয়ে খুঁজে পায় ওই গাছের নিচে মৃত অবস্থায়, সাথে ছাগল দুটোকে। রাজা সেই 4টে মৃত প্রাণীকে নিয়ে যখন নিজের রাজ্যে ফেরে, ততক্ষণে রানী বুঝে গেছিল যে সে যে কাজটা করেছে রাজা সেটা জানতে পেরে গেছে। রানী সেই মুহূর্তে সেই রাজাকে ছেড়ে, রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছিল, এবং চলে যাওয়ার জন্য সে যে পথটা ব্যবহার করেছিল সেটা ছিল তার ঘরের একটা আয়না। সে আয়নার ভেতরে নিজেকে বন্দি করে নিয়েছিল। সে চেয়েছিল ওই রাজ্যে, ওই রাজার নহরে, রাজার সাথে থেকে যেতে, কিন্তু সবার চোখের আড়ালে সে নিজেকে আয়নার মধ্যে নিয়ে গেছিল, কারণ সে কালো জাদু জানত। আর সে কালো জাদু করেই সে রুপিঝুপি এবং ছাগলছানাকে মেরে ফেলেছিল। এটাই তার চিন্তা ভাবনা ছিল। যেহেতু রুপিঝুপির মা তাদেরকে কোনোদিনই ছেড়ে যায়নি, সেই কারণে রুপিঝুপির মা তাদের শুধুমাত্র খোলসকে, তাদের শরীরের খোলসকে গাছের বাইরে রেখে গাছের ভেতরে নতুন এক পৃথিবীতে নিয়ে গেছিল, শুধুমাত্র তাদেরকে ভালো রাখার জন্য। এটা ছিল আমার জীবনের রুপিঝুপির একটা সুন্দর গল্প। যখন আমি এই গল্পটা লিখেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র 12। আর এই গল্পটা এখন শুধুমাত্র আমার মনে আছে, খাতায় নেই, কারণ খাতাগুলোই নেই। আমার খুব অপছন্দের কাজ ছিল আমার পুরোনো খাতা বই বিক্রি করে দেওয়া, যেটা আমার বাবা মা বিক্রি করে দিত। আর এই বিক্রি করে দেওয়াটা আমার বাবা মার উপরে আমার ধীরে ধীরে একটা রাগ আর একটা ক্ষোভের জায়গা নিয়ে নিয়েছিল। আমি একটা সময় যে আমার বাবা মাকে পছন্দ করতাম না, আমার ভালো লাগতো না। আমি বলতাম যেটা আমার পুরোনো খাতা, আমার পুরোনো বই, এগুলো বিক্রি করো না, এগুলো বিক্রি করা উচিত না। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমার বাবা মা সেই খাতাগুলো বিক্রি করে দিত এবং বইগুলো বিক্রি করে দিত। আর সেই বিক্রি হয়ে যাওয়ার সাথে সাথে আমার জীবনের কিছু গল্প, কিছু সত্যতা যেগুলো হারিয়ে গেছে। আমি রূপসা সেই মিস করছি। হ্যাঁ, ওই যে আমার প্রতি আস্তে আস্তে রাগ হয়ে গেছিল। আমি যখন কারোর উপরে রেগে যাই, আমি যদি রেগে গিয়ে তোমার সাথে মারামারি করি, তোমার সাথে ঝগড়া করি, তার মানে আমি তোমাকে আমার কাছে রাখতে চাইছি। আর আমি যদি রেগে গিয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিই, তোমার সাথে ভাব আলোচনা বন্ধ করে দিই, তার মানে আমি তোমাকে ভুলে গেছি, আমি আর আমার জীবন তোমাকে রাখতে চাই না। আমার বাবাকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, আর কথা বলি না। আমার মায়ের সাথেও আমি ধীরে 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 কথা বলা বন্ধ করে দিয়েছি। আমি মায়ের সাথেও কথা বলি, খুব কম কথা বলি। আমি যদি কোনো প্রয়োজন হয় তাহলে তারা আমাকে জানায়, আমি আমার বাড়িতে আমি তাদের আমার দু বোন আছে, তাদের মধ্যে আমার ছোট বোন আমার খুব প্রিয়, খুব প্রিয়। মানে আমার ছোট বোন আমার বাড়িতে আসবে, যখন আমি জানতে পেরেছিলাম তখন থেকে আমি খুব কল্পনা করতাম আমার একটা ভাই আসবে, সুন্দর ছোট ভাই আসবে। আর ভাই চাওয়াটা সেদিন আমার ওই জায়গায় দাঁড়িয়ে এই কারণেই চাওয়া ছিল, যদি আমার ভাই আসে তাহলে আমি আমার ভাইয়ের সাথে পৃথিবীর সব জায়গায় ঘুরতে পারবো। আমি একা ঘুরতে পারবো না। আমার যখন বয়স ছিল 10 বছর, আমি 10 বছর বয়সে বুঝে গেছিলাম যে আমি পৃথিবীতে মেয়ে হয়ে এসে অনেক বড় ভুল করেছি। আমার একটা জ্ঞান থাকা দরকার ছিল, যেটা ভগবান হয়তো বা কোনোভাবে ভুলে গেছে। তো একটা জ্ঞান থাকা মানে একটা ছেলে, তাই তো? দাঁড়াও, তো আমি 10 বছর বয়সে ভুলে গেছি, মানে বুঝে গেছি যে আমার খুব ভুল হয়ে গেছে, একটা ভুল শরীরে চলে এসেছি, এই শরীরটা আমার জন্য সঠিক নয়। তো আমি ভাবলাম তার আমার একটা ভাই আসুক, একটা ন্যানো আসুক, তো তাকে নিয়ে আমি ঘুরতে যেতে পারবো। কারবার গল্প করতে ইচ্ছে করছে, শেষে বাড়ি আচ্ছা, আজকে তোমাদের এই যে অন্তিম 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 জীবনের শেষ ক্লাস কেমন লাগছে? একটা লাগছে?
চাইলেও শুনতে হবে, শুনতে চাইলেও শুনতে হবে, বুঝতে না পারলেও শুনতে হবে। পরিষ্কার কথা। আমি তোমাদের একটা কথা বলছি, এই যে আজকে আমি এখানে যেভাবে আছি এর থেকেও সুন্দর। ধরো আমি শাড়ি পরে আছি, সুন্দর করে চুল বেঁধে আছি, হাতে অনেক চুড়ি পরে আছি, এইভাবে যদি আমাকে দেখতে চাও তাহলে তোমাদের বাড়িতে যখন পুজো হবে, কোনো একটা পুজো বা কোনো কথা যাকে মিল্লাত বলো তোমরা, যদি এরকম হয় সেখানে আমাকে নিমন্ত্রণ করতে পারো। আমাকে 30 মিনিটের জন্য তোমরা নিমন্ত্রণ করতে পারবে। 30 মিনিট ফ্রি আমি যাব, 30 মিনিটের জন্য আমি যাব, 20 মিনিট পর আমি চলে আসব। আমাকে কিছু খেতেও দিতে হবে না, আমাকে কিছু মানে কি বলে উপহার দিতে হবে না, শুধুমাত্র আমাকে একটু দাঁড়ানোর জায়গা দিতে হবে, বসতেও দিতে হবে না। যদি চাও তাহলে তোমরা আমাকে তোমাদের বাড়িতে ডাকতে পারো। রাজদীপ, তুই কি তোর বাড়িতে আমাকে ডাকতে চাস না? তুই কি তোর বাড়িতে আমাকে ডাকতে চাস না? তা শুনলি না কিভাবে ডাকবো? আমার বাড়িতে মাংস খেতে আসবো, ডাকতে আমি যাবো না। ও ভালো দাদা, আমি মাছ মাংস খাওয়া আজকে থেকে ত্যাগ করেছি, এর জন্য তোমরা একটু আমার হয়ে তো আমাদের কালিয়া হচ্ছে মিস্টার হিরণের ঢোলু বলু হচ্ছে মিস্টার সুবর্ণ এবং মিস্টার সুবর্ণ দল। আর সেখানে আমি বলেছি আমি হচ্ছি ভীম, আর সুবর্ণ হচ্ছে আমার ছুটকি। ঠিক আছে, আমার ইন্দুমতিকে আমি খুঁজতে যাবো। এবার আমি আমার ইন্দুমতিকে খুঁজতে পারছি না, তোমরা কি আমার ইন্দুমতিকে খুঁজতে সাহায্য করবে? না, এটা আমার ছুটকি। সবাই বলেন ভীম ছুটকিকে ভালোবাসে, ভীম ছুটকিকে বিয়ে করবে না। ছুটকি আমার বন্ধু, ভীম বেলার বন্ধু। ছুটকি কি তোমরা সবাই ভীম বেলার বন্ধু। তোমরা কি বন্ধু? তোমরা যখন বড় হবে তোমরা কেউ একে অপরের বেস্ট ফ্রেন্ড নাও, কিন্তু তোমরা হচ্ছে ভীম বেলার বন্ধু, এক ফ্রেন্ড। তোমরা ছোটবেলার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু আছে ভীম বেলার বন্ধু। তো বসো, একটা কথা বলবো, একটা সত্যি কথা বলবো।
যেদিন মারা যায়, এই কথাটা কেউ জানে না। আমার মা বাবাকেও আমার কোনোদিন বলে ওঠা হয়নি। তো সেই বন্ধুটা যখন মারা যায়, আমি জানতাম না যে সে মারা গেছে। আমার তখন ছোটবেলার বন্ধুত্ব অনেক বিরক্ত ছিল, ফোন ছিল। তো সেই বন্ধুটা মারা যায়, যেদিন মারা যায় আমার প্রত্যেকটা বন্ধু, আমার যারা আমার বন্ধু ছিল বলছি যারা মারা গেছে, তারা মরে যাওয়ার পরে আমি জানতে পারতাম। মরে যাওয়ার পরে তারা প্রত্যেকে আমার কাছে একবার করে আসে। সে আমার স্বপ্নে আসে। আমার বন্ধু তখন হয়তো আমার মতোই বয়স ছিল, আমার বয়স তখন 4 কি 5। সেই সময় সে মারা যায় এবং আসে, এসে আমাকে রাত্রেবেলা, আমার খুব প্রিয় একটা কাছের বন্ধু ছিল, প্রিয় একটা কাছের বন্ধু, এবং আমি জানি না সে শুধু মরে যাওয়ার পরে রাত্রেবেলা যখন আমার কাছে এসেছিল, আমি যখন ঘুমিয়ে পড়ি, যেটা আমার বাড়ির আশেপাশে এবং প্রত্যেকে জানে আমি ঘুমিয়ে পড়েছি, অ্যাকচুয়ালি আমি ঘুমাই না, আমার বডিটাকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই। এবং সেই মুহূর্তে যদি আমাকে কেউ দেখে, আমাকে দেখে অনেকেরই মনে হয়েছে যে মারা গেছি। একদিন রাতে আমার একটা দাদার মেয়ে আমার কাছে ঘুমাচ্ছিল এবং রাত্রেবেলা সে রীতিমতো ভয় পেয়েছে। সে তার ঠাকুমাকে মরে যেতে দেখেছে এবং আমাকে দেখেও তার একই জিনিস মনে হয়েছে যে আমি মারা গেছি। তো এই জিনিসটা আরো একজনের মধ্যে হয়েছে, সে ছোট না, সে বড়। তো সে সকালবেলা আমাকে বলছিল যে তুমি কি রাত্রেবেলা মারা যাও আর সকালবেলা জেগে ওঠো? আমি বলছি হ্যাঁ, আমি সকালবেলা রাত্রেবেলা মরে যাই আর সকালবেলা ফিরে আসে। এটা আমার ছোট থেকে, আমি যখন শুয়ে পড়ি, আর আমি একা শুতে পছন্দ করি। আমার ওই মরে যাওয়ার মধ্যে কারো অংশগ্রহণ আমি পছন্দ করি না। কেউ যদি আমাকে নাড়িয়ে দেয় আমার খুব রাগ হয়, কারণ আমি আমার শরীরটাকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই, এবং সেই অন্য কোথাও যেখানে যাই সেখানে আমার প্রত্যেকটা মরে যাওয়া বন্ধুগুলো থাকে, মানে যে বন্ধুগুলো আমাকে ছেড়ে চলে গেছে। তো এটা অনেক ছোটবেলার কথা, যে 4-5 বছর আমার বয়স হবে। আমরা তখন একসাথে একটা স্কুলে পড়তাম, সেই স্কুলে আমার যে গল্পগুলো পড়তাম, সেই বন্ধুটা মরে যাওয়ার পরে আমার কাছে ফিরে এসেছিল, এসে আমাকে বলছে, এ বাবা জানিস তো আমার না এই যে শরীরটাতে আমি এসেছিলাম, এই শরীরটা নষ্ট হয়ে গেছে, এবার আমি কি করব? এবার আমি তাকে বলেছিলাম তাহলে আমি আমার শরীরটাকে নষ্ট করে দিই, দিয়ে আমিও তোর সাথে চলে যাই। ছোটবেলায় বন্ধুরা যেরকম হয়, তুই মরে যাবি আমিও মরে যাবো, যেরকম একটা হয় আর কি। তো সেই সময় সে বন্ধুটা আমাকে কথা দিয়েছিল, না আমি আবার ফিরে আসবো। তো আজ প্রায় 30 বছর পরে, 30 বছর পরে আমার সেই বন্ধুকে আমি ফিরে পেয়েছি, যে অনেক দূরে গিয়ে জন্মেছে, যে আমাকে কথা দিয়ে গেছিল। এবং সেই বন্ধু যেখানে যেখানে ফেসে যে যে সাইন ছিল, এবং তার যে যে সাইনগুলো দেখে আমি বুঝতে পারবো যে আমার বন্ধু, থাকে না জন্ম দাগ নিয়ে জন্মায়, ওই দাগটা কিন্তু তার নিজের জন্য নয়, সে কাউকে দেখে চিনতে পারবে তার জন্য। তো আমার সেই বন্ধুকে 30 বছর পরে আমি দেখে চিনতে পেরেছিলাম, এবং তার বয়স আমার থেকে 4 বছর কম, মানে আমার থেকে সে 4 বছরের ছোট, আমার থেকে সে 4 বছরের ছোট। 30 বছর পরে আমি সেই বন্ধুকে খুঁজে পেয়েছি। সে আমার সাথে ওখান থেকে যখন মারা যায়, সে তামিলনাড়ু থেকে জন্মেছে, এবং তার সাথে আমার যে কথাগুলো হতো ছোটবেলা, তার সাথে যখন অপরিচিত হিসেবে আমি কথা বলতে শুরু করি, আমরা দুজনে অজান্তে একই কথা বলতে থাকি, একই রকম কথা বলতে থাকি। তুমি ঈশার সাথে যে কথাগুলো বলো, ঈশাকে বাদ দিয়ে যখন অন্য কারোর সাথে ঈশাকে বলা কথাগুলো বলবে, সে কিন্তু ঈশার মতো করে তোমাকে উত্তর দেবে না, দেবে? তো আমি ছোটবেলা থেকে
আমি এতদিন পর্যন্ত আমার একটা ডায়েরি ছিল, যেটা একটা বিশ্বনাথ গিরি বলে একজন আছে, ন্যাজারের একটা শাড়ির দোকানে থাকে, তাকে আমি দিয়েছিলাম। কারণ তার মুখেও কিছু একটা সাইন ছিল, দাগ ছিল, কিন্তু সে আমার থেকে বয়সে বড় ছিল বলে আমি ভেবেছিলাম নাই। কিন্তু তাকে আমি দিকে আমি ছোটবেলা থেকে আমার ওই কথাগুলো লিখতাম, সেই গল্পগুলো লিখতাম, যে গল্পগুলো আমরা ছোটবেলায় পড়তাম, এবং সেই গল্পগুলো না আমি প্রত্যেকটা ছেলেদেরকে বলতাম, মেয়েদেরকেও বলতাম। আমি জানি না তো সে কোথায় আছে, যে ওই গল্পে বা ওই কথার সেই উত্তরটা দিত, আমি বুঝতাম এই সেই যে যাকে আমি হারিয়ে ফেলেছি। তো বিশ্বনাথ গিরিকেও আমি লেখাটা দিয়েছিলাম, বিশ্বনাথ গিরি কিছু বুঝতে পারে, ও এখনো নাকি লেখাটা রেখে দিয়েছে। কিন্তু ওই লেখাটা আমি আমার ওই বন্ধুকে, যে তামিলনাড়ুতে এখন রয়েছে, তাকে আমি গল্পটা দিয়েছিলাম, এবং গল্পটা শুনে ও আমাকে ছোটবেলায় যে যে কথাগুলো বলেছিল, এই ছেলেটিও আমাকে সেই কথাগুলো বলেছে, একদম এক করে। এবং আমি কোন কথার পরে কি কথা বলবো সে আগের থেকেই বুঝতে পারে, কারণ আমাদের একই কনভারসেশন। একদিন রাতে আমরা যখন প্রথম পরিচয় হয়েছে, যেমন প্রথম তোমাদের সাথে আমার একদিনকে দেখা হয়েছে, একদিনকে আমি স্কুলে এলাম, সেদিন একভাবে দেখেছো, তারপর একদিন আমি তোমাদের সাথে কথা বললাম, তারপর তোমরা কিন্তু এখানে অনেকেই ধীরে 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 আমার প্ল্যান হয়েছে, তাই না? ধীরে ধীরে একবারে প্ল্যান হয়েছিল, প্রথমবারই একদম প্ল্যান হয়ে গেছিল। তারপরে কিন্তু রুবিনা আমার স্বপ্নে একদিন এসেছিল। রুবিনা খুব ইচ্ছা ছিল ও আমাকে খাবার খাওয়াবে, তো রুবিনা আমাকে স্বপ্নে ডেকে নিয়ে গেছিল, কিন্তু খাবারও খেয়েছিল। ও আমার কাছে গিয়ে আলু শুদ্ধ দিয়ে বিরিয়ানি দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে এসেছিল, কিন্তু ও আমাকে অনেক ভালোবেসেছিল। আর তোমরা যদি চাও আমি তোমার কাছে স্বপ্নের মধ্যে তোমাকে যাবো, তুমি কিন্তু চাইলে এটা করতে পারো। তোমাদের ঘুমানোর আগে 11 বার দেবীর কাম টু মায়া, দেবীর কাম টু মায়া, দেবীর কাম টু মায়া, দেবীর কাম টু মায়া 11 বার বলতে হবে। এবং এই 11 বার যদি তুমি বলতে পারো, দেবীর মানে হচ্ছে আমাদের মনের খারাপ দিকটা, শয়তান। মায়া মানে হচ্ছে মায়া, মমতা, স্নেহ, শান্ত ভাব, তাই তো? এটা হচ্ছে ইংরেজি মন্ত্র, এটা ইংরেজিতে তোমাকে বলতে হবে, দেবীর কাম টু মায়া, দেবীর কাম টু মায়া, দেবীর কাম টু মায়া। এই মন্ত্রটা যদি তুমি বলো, ইংরেজি মন্ত্র, এটা যদি বলো রাত্রেবেলা শোয়ার আগে, ঘুমানোর আগে, এবং বলতে 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 যদি ঘুমিয়ে পড়ো, আর সেই একই টাইমে যদি আমিও আমার বডিটাকে ছেড়ে আত্মায় ঘুরে বেড়াই, আমি কথা দিচ্ছি আমি তোমার স্বপ্নে আসবো, এবং তোমার স্বপ্ন তোমাকে আমি মনে রেখে দিয়ে যাবো। তোমরা স্বপ্ন দেখো শতাংশ ভুলে যাও, কিন্তু আমার সাথে দেখা স্বপ্ন তোমার একটা অংশ ভুলবে না। আর তুমি যখন আমাকে ওই কথা বলতে আসবে, আমি তোমাকে বলে দেবো তুমি স্বপ্নে হাসি দেখেছো। আগের দিনকে অর্ণব স্নান করতে যাচ্ছিল, আর রাজীব, অর্ণব আর রাজীব আমাকে খুব মনে করে। অর্ণব আর রাজীব আমাকে বাড়িতে সারাক্ষণ মনে করে, মানে ওদের মনের একটা অংশে যখন এক পাশে ভাত আর মাছ থাকে, আর বডির একটা পাশে ম্যাডাম মায়া থাকে, ঠিক আছে? একদিন ও স্নান করতে যাচ্ছে লাফাতে দাও, আর আমি তখন ধ্যান করছিলাম, আমি দেখছি ও লাফাচ্ছে। আর একদিন ও স্নান করতে যাচ্ছে, তখন স্কুলে আসার আগে আমার কথা খুব বেশি মনে পড়ে, এরকম করছিল, ঠিক আছে? এবার সেদিনকে আমি স্কুলে এসে বলেছিলাম না, কই আমার 3 ক্লাসের সবাই, ওকে বলেছিলাম তুই আজকে স্নান করতে যাওয়ার আগে লাফাতে যাচ্ছিলি, ও বলছিল